আসসালামু আলাইকুম। যারা আজকে আমরা আসলে লেকচার 2 যেখানে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পড়াচ্ছিলাম। তো আজকে আমরা সেকেন্ড পার্ট আর কি। তো সেকেন্ড পার্টে আসলে আমরা অনেক কিছুই শিখবো। তো আমরা সময় নষ্ট করে না করে যদি সামনের দিকে যাই, এটা আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। আর কিছু সাধারণ পরিচয় রয়েছে, সেই পরিচয়গুলো সম্পর্কে তোমরা দেখে নিলেই হয়তো বুঝতে পারবা। সেখানে আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা যদি সামনের দিকে যাই, আজকে আমরা কি কি জিনিস পড়বো তাহলে একটা ধারণা তোমরা পেয়ে যাবা। সেই জিনিসটা হলো বিভিন্ন সংখ্যা পদ্ধতির মৌলিক কিছু অপারেশন রয়েছে সেটা, তারপরে চিহ্নযুক্ত সংখ্যা ও দুইয়ের পরিপূরক। আমরা একের পরিপূরকও এখানে শিখে ফেলবো সাথে সাথে, এবং কম্পিউটারের কোড সমূহ। ঠিক আছে, কম্পিউটারে কিছু কোড ব্যবহার করা হয়, সেই কেন ব্যবহার করা হয় সেই বিষয়টাও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো বেসিক আলোচনা দিয়ে আমাদের শুরু হবে। তো আমরা যদি সামনে আগাই, প্রথমে আসে দশমিক যোগ। দশমিক জিনিসটা আসলে আমাদের ওই সেই ডেসিমাল যে বিষয়টা ছিল সেটা। ঠিক আছে, ডেসিমাল যোগ আর কি, ডেসিমাল যোগ। তো ডেসিমাল যোগ জিনিসটা যদি আমরা বুঝতে পারি না, তাহলে আমাদের বাকি যেই যোগের বিষয়গুলো আছে সেগুলি খুব সহজ হয়ে যাবে তখন। বুঝতে পেরেছি? আমরা এটা সবসময় ব্যবহার করি আমাদের প্রাত্যহিক জীবনে, আমরা এটারই ব্যবহার করি সব থেকে বেশি। ঠিক আছে, এখন আমরা একটু দেখি। ধরা যাক আমার কাছে যদি এরকম থাকে, ডেসিমালে মানে কি, 0 থেকে 9 পর্যন্ত আমাদের ডিজিট থাকে, তাই তো? ইউনিক ডিজিট মানে 10টা ইউনিক নাম্বার আর কি, 10টি মৌলিক অঙ্ক আর কি। ঠিক আছে, মৌলিক অঙ্ক বা ডিজিট যেটাই বলি না কেন আমাদের মৌলিক। ঠিক আছে, মৌলিক অঙ্ক। ঠিক আছে, আমাদের মৌলিক অঙ্ক রয়েছে কয়টা টোটাল? এরকম 10টা মৌলিক অঙ্ক রয়েছে। এখন সেই কারণে আমরা বেজ বলি কত, এটার বেজ হলো আমরা 10 বলি। ঠিক আছে, 10টা যেহেতু আছে, এইটা আমরা আপাতত জেনে রাখলাম। এখন ধরো এরকম যদি যোগ হয় 7 8 9 3 2 5, এখন এরকম যখন নাম্বারটা আসে, আমরা নর্মাল, তোমরা তো যোগ করতে পারো, আমরা তো প্রাত্যহিক জীবনে এটাই করি। কি হয়, এখানে হলো 9 আর 5, এখান থেকে আমরা 14 নেই, 4 নেই, এখানে যোগ করি, যোগ করে কত হয় এখানে 1 যোগ হয়, মনে মনে যেটা আমরা ধরি, সেক্ষেত্রে আমাদের এখানে 3 হয়। 8 আর 3 কত? 11, 11 আর 1 আবার 1 এখানে যোগ হয়, তাহলে কত হইতেছে? 7 আর 4 আবার 11 আসে। ঠিক আছে, 7 আর 4 আবারও 11 আসে। দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা তোমরা ক্যালকুলেটরে করেও দেখতে পারো, কিন্তু এটা আশা করি খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমরা এই জিনিসটাই করি। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাই এটা তো আমরা সারা জীবনে করে আসি, আপনি আবার কেন দেখাচ্ছেন? এখানে তোমরা যে এই জিনিসটা করো, অনেকে অনেক পদ্ধতিতে এই জিনিসটার যোগটা মনে করো, অনেকে এখানে হাতে ধরো, বা অনেকে অনেক পদ্ধতিতে করার চেষ্টা করো। এখন একটা জিনিস দেখো, এই জায়গাটাতে জাস্ট পার্টিকুলার যদি আমি এই জায়গার কথাটাই বলি, ধরো এই জায়গাটাতে যখন আমরা যোগ করতেছিলাম, আচ্ছা একটু লাল নিয়ে কাজ করি, যখন যোগ করতেছিলাম তখন দেখো 9 আর 5 যোগ করে আমার হয় 14, কিন্তু আমার বেজ হলো 10, তার মানে 10 থেকেও এক্সিড করে যাচ্ছে। তখন আমরা যেটা করলাম, 4 রাখলাম, এবং 4 রাখার পরে 1 যেহেতু 1 বেশি হয়ে যাচ্ছে, আমরা এখানে +1 মনে মনে ধরে নিলাম, তাই না? +1 ধরে জিনিসটাকে করে ফেললাম, এটাই কিনা? আবারও সেম, তখন হলো 8 আর 1 9, 9 আর 2 11, 11 এর 1 এখানে রাখলাম, এইখানে আবার +1 করলাম, 1 করে যোগ করলাম, 7 আর 8 কত? 8, 8 আর 3 11, 11 এর এখানে 1 লিখলাম, এখানে আর কি তখন এই যে +1 থাকলো, সেই 1টা আর কিছু নাই দেখে এখন 1 আকারে থাকলো। এইভাবে চিন্তা করা যায়। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইভাবেই চিন্তা করি। এখন একটা জিনিস দেখো, এই জিনিসটা কেন করি? ভাইয়া এখানে আমার 10 ছিল, দেখো এখানে যোগ করে আমার কাছে এক্সট্রা 10 ছিল, সেই 10টা এখানে জাস্ট +1 হয়ে গেল, তাই না? ওই যে আমরা হাতে রাখতাম, +1 হয়ে গেল কেন ভাইয়া? আবার যখন এখানে আবার একটা আমার 10 নিলাম, সেখানে আবার আমি এখানে +1 দিলাম। কখনো কি এটা ভেবে দেখেছো কেন এরকম এক এক করে বাড়াইতেছে? কারণ কি ভাইয়া, দেখো এই দুইটার নিজস্ব মান আছে, তাই না? আমরা যেমন শিখেছিলাম, ধরো এরকম
ধরো 78। আচ্ছা, এটাকে আমরা একটু এভাবে লিখি, ধরো 78, ঠিক আছে। এই জিনিসটার ভ্যালু হলো, যদি আমরা এইভাবে লিখি 7 × 10 প্লাস 8 × 0, তার মানে এখান থেকে হলো 7 × 10 আর এখান থেকে হলো সেই মনে করো 8 × 1 আর কি, তাই না? দেখো, অবস্থানের সাথে সাথে আমাদের 10 গুণ করে বাড়তেছে। নিজস্ব যে মানটা আছে সেই নিজস্ব মানের সাথে সাথেও নিজস্ব একটা মান আছে, সাথে সাথে আমাদের অবস্থানের উপর ডিপেন্ড করে 10 করে বাড়তেছে। তো আমরা বলতে পারি যে এই যে ডিজিটটা আছে সেই ডিজিটের এই পাশের ডিজিট তার থেকে তার নিজস্ব মান এবং 10 গুণ বেশি এভাবে করে বাড়তেছে। কেন 10 গুণ করে বেশি আমি বলছিলাম, যদি প্রিভিয়াস লেকচারটা দেখে থাকো তখন সেখানে বলছিলাম বেজের কারণে সেই জিনিসটা হচ্ছে। তাহলে অক্টাল তারপর হেক্সাডেসিমাল বাইনারি যখন যোগ করব তখন এই জিনিসটা যাতে মনে থাকে, বেজ 10 ওইটার ক্ষেত্রে বেজ হবে 2, কোনটার ক্ষেত্রে 8, তো এই জিনিসটা কিন্তু প্যাটার্ন মনে থাকবে এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটা এরকম 10 গুণ অথবা 2 গুণ 8 গুণ যার বেজ যত সেভাবে কিন্তু বাড়তে থাকবে। তো আমরা একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করলাম। এখন আমি একটা সহজ পদ্ধতি বলে দেব, অনেকে অনেকভাবে শেখায় বাট আমি সবসময় সহজ পদ্ধতিতে যাই, যেটা তোমরা সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবা। দেখো, যদি এরকম হয় আমরা কোথায় যোগ করব, ধরো এই জিনিসটা মুছে দিই, ঠিক আছে, এখানেই করি। তাহলে এই জিনিসটা এখানে মুছে দিলাম, মুছে দিয়ে আরেকটা যোগ করব। বাট এবার যোগের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা বানানোর চেষ্টা করব বা মনে রাখার জন্য, যেটা আসলে আমরা বাকিগুলার ক্ষেত্রেও ইউজ করব। ধরো আমি লিখলাম 3 4 5 7 8 9, ঠিক আছে, এই দুইটার আর কি যোগ, তাই তো, যোগ হবে আর কি। এখন মজার ব্যাপার হলো এবার আমরা একটা পদ্ধতি মেনটেন করব। যখনই 10 পার হবে মানে বেজ যে সংখ্যাটা সেটা পার হবে যোগফল, তখনই আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। 5 আর 9 যোগ করে কত হয়? 14, তাই না? 5 আর 9 যদি যোগ করি তাহলে আসতেছে 14, ভালো কথা 14। এখন এই 14 কে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 একে 10, ভাগশেষ কত থাকে? 4। ভাগশেষ কত থাকে? 4 থাকে ভাগশেষ। সুন্দর মতো করে এই ভাগশেষটা বসায় দাও এখানে। ভাগফল কত? ভাগফল কত? 1। এই 1টা এখানে আমরা মনে মনে ক্যারি হিসেবে ধরতে পারি বা যোগ করে দিতে পারি। দেখো 1। এখন আবার হিসাব করি, এখন যদি আবার হিসাব করি 4 আর 1 কত হয়? 5। 8 আর 5 কত? 13। 8 আর 5 যদি 13 হয় তখন আবার আমরা একটা কাজ করি, আবারও সেম জিনিস, 8 আর 5 এখন কত হয়ে যেতেছে? 13। দেখো 8 আর 5 কত? 13। তাহলে 10 কে 13 দিয়ে ভাগ করব। 10 একে 10, ভাগশেষ কত? 3। তাহলে এখানে বসায় দেব 3। ভাগফল কত? 1। তাহলে এখানে +1। দেখতে পাচ্ছ? দেখো একটা প্যাটার্ন চলে আসতেছে। এই প্যাটার্নগুলো পরে বুঝবা যে ভাইয়া এটা আসলে প্যাটার্নটা কেন শিখাইলেন। আপনি তো দশমিকে আমরা তো যোগ করতেই পারি। যখন আমরা অক্টাল ডেসিমালে অক্টাল হেক্সাডেসিমাল বাইনারিতে যাব তখন এই জিনিসটার মাহাত্ম্য বুঝবা। যে অনেকে অনেক কনফিউশন বানাই দেয় বাট দেখবা যে কত ইজিলি করা যায় এটা। এখন কত হয় দেখো, 7 আর 3 10, 10 আর 1 কত? 1, মানে কত? 11। 11 কে ভাগ করলে ভাগশেষ থাকে 1 আর এখানে কত আসবে? সেই +1, কিছু নাই দেখে 1। 1 1 3 4। দেখো তোমরা যেই পদ্ধতিতে হিসাব করতে সেই অনুযায়ীও রেজাল্টটা সেম আছে কিনা একটু চেক করো। দেখছো জিনিসটা কিন্তু ঠিক আছে। এখন এই জিনিসটা যেহেতু বুঝছো, এখন আমরা যদি পরবর্তী সংখ্যাগুলোর ক্ষেত্রে যাই, একটু যদি সামনে যাই তাহলে দেখো কি হয়। এখন আসলে বাইনারিতে আসো দেখি বাইনারিতে যোগ করা সম্ভব হয় কিনা। দেখো সবকিছু ভুলে যাবা। দেখো একটা একটা করে করি। ধরো 1 আর 1 যোগ করতেছি, 1 আর 1 যোগ করে কথা হয় নরমালি ধরো ডেসিমালের হিসেবেই আমরা এখন থেকে মনে মনে হিসাব করব, যেই সংখ্যায় থাকুক। 1 আর 1 যোগ করলে কত হয়? নরমালি 2 হয়।
তাই না? ধরো যে হওয়ার কথা ছিল কত 2, এখন 2 কে আমি যদি তার বেস সংখ্যা কত, বেস হইল 2, কত হয় 2, তাহলে 0, তাই না? এক আর এক যোগ করলে নরমালি যদি আমরা ডেসিমেলের চিন্তা ভাবনা করি, সবসময় একটা ডেসিমেলই ব্যবহার করি, ওইভাবে চিন্তা করি। দেখো এক আর এক যোগ করলে 2 হয়, বাইনারির বেস কত 2, ভাগ করলে দেখো ভাগফল কত 0, তার মানে ভাগফল কত 0, সরি ভাগশেষ 0 আর ভাগফল কত 1। এই 1টা কোথায় যোগ হবে, এই যে এখানে 1 যোগ হলো, তার মানে এখানে 0 আর এখানে 1। দেখতে পাচ্ছ, অনেকের অনেক পদ্ধতি শিখবা, কিন্তু দেখবা এই পদ্ধতি দেখবা যে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আবার দেখো তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, সেই হিসেবে আবার 2, ভাগশেষ হওয়ার কথা ছিল কত 0, এই ক্ষেত্রে আবার কত হবে 1। দেখতেছো ভাগফল 1, ওই যে ভাগফল 1 হিসেবে। এখন দেখো হয়ে গেছে 3, তাই না? যদি আমরা ওইভাবে চিন্তা করি যে এখন হয়ে গেছে 3, এখন তো হয়ে গেছে 3, এই যে দেখেন 1 1 1 1 3, তাহলে 2 একে 2, ভাগশেষ কি আছে, ভাগশেষ আছে, ভাগশেষ কত 1, ভাগশেষ কত 1, তার মানে দেখো ভাগশেষ কত 1। ভালো কথা, ভাগফল কত, ভাগফলও কিন্তু 1, দেখো এই যে ভাগফল 1, দেখতে পাচ্ছ? এখানে দেখো এইখানে আর যোগ করার কিছু নাই, শুধু 1 আছে, তার মানে 1ই বসাই দিলাম। কারণ দেখো 2 কিন্তু পার করে নাই, তাই না? বেস কিন্তু পার করে নাই, তাহলে এখানে আবার এখানে দেখো 1 1 যোগ করে কত হবে, এখানে 0 আর এখানে কত, বাহ, ভাগফল কত 1। তিনটা 1 করলে আমরা কি জানি, এই ভাগশেষ থাকে 1, আবার এখানে 1 একটা থাকবে, কিছু নাই দেখে 1। আগের যারা এই জিনিসটা এখনো বুঝে নাই, ডেসিমালের ওই লেকচারে আবার একটু ব্যাক এই আগের অংশে যাও, যাইয়া সেম জিনিসটা করার ট্রাই করো, দেখবে যে মিলে যাচ্ছে, খুবই সুন্দর জিনিস। ঠিক আছে, তার মানে 1 1 যোগ করলে আসলে আমাদের কি হইতেছে, ভাগশেষ থাকে না কিছু, তাই 0, আর এখানে পরবর্তীতে 1 করে দিতেছে। এখন বারবার সেম জিনিসটাই, যেহেতু এটার বেস 2 এর বেশি আসলে এক্সিড করা যাচ্ছে না, মানে দুইটাই তো ডিজিট, 0 আর 1 দুইটা ইউনিক ডিজিট আছে, তাই এই জিনিসটা বারবার এই জিনিসটা রিপিট হয়। তুমি যদি এই পদ্ধতি একবার বুঝতে পারো, বাকি সব ধরনের যোগ তুমি খুব ইজিলি করতে পারবা। তখন দেখবা যে অনেকগুলো সংখ্যা থাকলেও জিনিসটা খুব বেশি কনফিউজড হওয়ার কিছু নাই। দেখো আরেকটা জিনিস দেখাই, ধরো এরকম একটা জিনিস আছে 111, আর ধরো আরেকটা হইলো 11, ঠিক আছে, 11, এই দুইটার যদি যোগ করে দেখো কি হয়, 1 1 যোগ করলে আমাদের কি পাইতেছি 2 হয় হিসাবে, তাহলে ভাগশেষ কত আসে 0, এক্ষেত্রে 1 চলে আসে ভাগফল, তাহলে এক্ষেত্রে 3 হয়, এক্ষেত্রে আবার ভাগশেষ কত 1, আবার ভাগফলও কত 1, 1 1 যোগ করলে 0 1। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনার পদ্ধতিটা ঠিক আছে কিনা, সেটা আমরা একটু দেখি। এখন দেখেন বস, আপনারা একটু দেখেন, আপনারা তো বস, এখানে দেখেন এটা আসলে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, তাহলে এটার কত ভ্যালু বলেন তো, 1 2 3, 3 আর 4 কত 7, তার মানে ডেসিমালে কত ছিল 7, এইটা কত 1 আর 2 কত 3, 3 কত ডেসিমালে এইটা, তাই না? তাহলে এইটার যে ভ্যালু, এটা দেখেন 8 আর 2, 2 কত 10, তার মানে দেখেন আমাদের যোগফলটা আসলে আলটিমেটলি মিলছে। ঠিক আছে, তার মানে বাইনারিতে ওই সেম পদ্ধতিতে আমরা যদি ফলো করি যে আমরা ভাগশেষ কত হয়, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। অনেক সময় দেখবেন এটা এক্সিড করে ফেলতে পারে, ঠিক আছে, এক্সিড করে ফেললে আমাদের যোগ বেশি হইতে পারে। অনেক সময় যোগ করে এরকম হতে পারে না যে মনে করেন 4টা 1 আছে, ঠিক আছে, 4টা 1, তাহলে 4টা 1 রে যোগ করলে কত 4 হওয়ার কথা, তখন এখানে 4 বসাবেন, তখন কিন্তু ভাগফল হয়ে যাইতেছে কত 2, তখন হইলে এখানে +2 আকারে তখন লিখবেন। ঠিক আছে, তাহলে ওইভাবে করে করে কনভার্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা প্যাটার্নে আসার চেষ্টা করবেন, তখন দেখবেন যে বিষয়টা খুবই ইজি। ঠিক আছে, আমরা যদি একটু সামনের দিকে যাই, এখন অক্টালের ক্ষেত্রে আবার দেখেন কত দেওয়া আছে 40752156 আবার আমরা সেই চিন্তা ভাবনা করব, 5 আর 6 যোগ করলে কত হয়, দেখেন 11 হয়। ঠিক আছে, 5 আর 6 যোগ করলে কত হয় 11 হয়। ঠিক আছে, ভালো কথা, 11 হয়। এখন 11 অক্টালের বেস কত, বেস হইল 8, তার মানে 8 চিন্তা করব, এইটাকে 8 ভাগশেষ কত
দেখেন 3 থাকে, 3 থাকে না? তার মানে এখানে কত বসায় দিব? 3 বসায় দিব, 3 বসায় দিব, আর এখানে যোগ করব কত? 1। কেন? ভাগশেষ কত, সরি ভাগফল কত? 1। আবার দেখেন এটা যোগ করব, 7 আর 1 কত? 8, 8 আর 5 কত? 13। তাহলে আমরা যদি 13 জন্য হিসাব করি, থেকে 8 হয়ে যেতেছে কত? 5। ঠিক আছে, হয়ে যেতেছে কত? 5। তাহলে 5 বসান, আর ভাগ ওইটা কত? ভাগফল কত? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 7 তো পার হইতেছে না, কোনো সমস্যা নাই। ওকে, আর 4 আর 2 কত? 6। তার মানে 6253 এটার উত্তর। দেখতে পাচ্ছেন কত সহজ করে দিছি। আপনাদের আর মনে করো কোনো ধরনের কনফিউশনে যাইতে হবে না, কোনো ধরনের ঝামেলা যেতে হবে না, কত সহজভাবে আমরা করতে পারছি। আবার যদি একটু দেখি, ধরেন এরকম হইতে পারে 777, ঠিক আছে, অক্টালে। আবার হইতে পারে 67। এবার আসেন দেখেন 67 এর এইটা পদ্ধতিটা, এক্ষেত্রে কি আপনারা একটু ট্রাই করেন সাথে সাথে, তারপর আমার সাথে উত্তর মিলায় দেখেন যে এটা আসলে আপনাদের সাথে মিলতেছে কিনা। এখন দেখেন এখানে 7 আর 7 যোগ করলে কত হয়? নরমালি 14, তাই না? আমরা এইভাবেই করি, ধরেন 14, ঠিক আছে। এখন অক্টালে বেস কত? 8, 8 একে 8, তাহলে কত ভাগশেষ থাকে? কত ভাগশেষ থাকে? 6, তাই না? ভাগশেষ কত থাকে? 6। তার মানে এটা 6, আর এখানে একটা 1 আমরা পেয়ে গেছি, ভাগফলের 1। ঠিক আছে, একটু সুন্দর করে লিখি এটা। ধরেন এখানে ওই যে 1 আসছে, 1 এসে পড়ছে। আচ্ছা, অন্য কালি দিয়ে লিখি, এখানে 1 চলে আসে। আবার যদি যোগ করি 7 আর 1 কত? 8, 8 আর 6 কত? 14। সেম জিনিসটাই আসতেছে, 14 হইলে 6, আর এখানে কত? 1। তাহলে 7 আর 1 কত? 8, তাই না? 7 আর 1 কত? 8। তার মানে 8 বসাই দিব, তাই না? 8 তো বসাই দেওয়া যায় না। 8 কি বসাই দেওয়া যায়? কারণ অক্টালে তো হাইয়েস্ট ডিজিটই যদি আমরা হিসাব করি 7 পর্যন্ত, তাই না? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এই যে দেখেন 8 আসতেছে না? 7 আর 1 8, তাহলে 8, দেখেন 8, 8 কে 8, 0, সরি, এই যে 8 আর কি, 8 8 ভাগশেষ কত? 0। তার মানে এখানে 0, আর এখানে 1, 1066। দেখতে পাচ্ছেন কত ইজি। তার মানে 8 হয়ে গেছে। যখনই মনে করেন যে ম্যাক্সিমাম যে ডিজিটটা থাকে যেই বেসের, ওইটা পার হয়ে যাবে, তখনই বুঝবেন যে আমার এই পদ্ধতিতে যেতে হবে। না হলে নর্মাল পদ্ধতিতেই আপনি যাইতে পারবেন। বুঝতে পারছি? তার মানে দেখেন 7 আর 7 যোগ করে আমার হইতেছে কত? 14। 14 কে 8 দিয়ে ভাগ করলে 6 বাই, মানে ভাগশেষ থাকে, ভাগশেষ বসাইলাম, এখানে 1 বসাই দিলাম। তার মানে জিনিসটা পার্থক্য হইলো কি? দেখেন 8 কে 8, 8 8 8 করে বাড়তেছে। তার মানে এই সংখ্যার সাথে এই সংখ্যার অবস্থানগত যদি আমি একটা মানে বলি, তার মানে 8 গুণ করে 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 বাড়ে। এগুলো তো সব পজিশনাল নাম্বার, তাই না? তার মানে অবস্থানের একটা ভ্যালু আছে, যে অবস্থানের উপর ডিপেন্ড করে। সেই কারণে দেখেন এই প্যাটার্নটা ফলো করতেছে, খুবই সুন্দর। আমরা যদি সামনে এখন যাই হেক্সাডেসিমালের ক্ষেত্রে, এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে যোগ করতে গেলে এখন আপনাদের অনেকে আবার করবে কি, ভাইয়া এই যে এইখানে আপনি যেরকম ভাগ 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 করে দেখেছেন, এটাও কি লিখতে হবে? আরে বোকা, এগুলি তো তোমার বোঝার জন্য, এগুলা হলো তুমি মাথার মধ্যে করবা। তুমি যখন অনেক বেশি করে ফেলবা তখন এই জিনিসটা করে ফেলবা। 7 আর 7 14 হয়, 14 হইলে আমি যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমার 6 ভাগ শেষে 6 বসে, এখানে এমন বসে, এইভাবে করে করে তুমি যখন যত বেশি প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার কাছে অনেক ইজি হয়ে গেছে। এটা আসলে আমার নিজের বানানো একটা পদ্ধতি। আমি অনেক জিনিস দেখলাম, দেখে বললাম যে মানে স্টুডেন্টের কাছে কোনটা সহজ হবে, তখন বানাইলাম যে এইটা করলে সব থেকে সহজে তারা বুঝতে পারবে, কোনো ধরনের প্যাচে তারা পড়বে না। আমরা যদি সামনে যাই, এখানে দেখো কি হয়। দেখো আমরা জানি হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9, এটা তো তাদের অবস্থানের ভ্যালু, এটা তোমাদের মুখস্থই থাকে। এরপরে কয়েকটা ভ্যালু আছে, যেমন এ এর সমতুল্য ভ্যালু কত? 10। বি এর সমতুল্য ভ্যালু আমরা 11 ধরতে পারি, যদি আসলে এই 10 তোমার ডেসিমালের 10 এক না, এটাকে আসলে ওইভাবে 10 বলা যায় না, 10 বলা যায় আর কি। তারপরে এ বি সি, তোমরা কয়েকদিন করতে করতে এগুলোর ভ্যালু তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। তো তোমরা যাতে এখন সহজে বুঝতে পারো, তাই পাশাপাশি লিখে রাখতে তোমাদের জন্য। তার মানে 15। তার মানে টোটাল ইউনিক ডিজিট কয়টা? 16টা। 0 থেকে 9 10টা, আর এখানে আরো 6টা।
ঠিক আছে, যাতে মাথার মধ্যে থাকে কোন ভ্যালুটা কোনটার বলে, এগুলি সবের নিজস্ব মান। ঠিক আছে, এর আমরা সমতুল্য ভ্যালু বলতে পারি 10 আর কি, মানে 9 এর পরে 10 আর কি। এখন আমরা যদি যোগ করি, দেখেন বস আপনাদের জন্য যোগ করা শুরু করি। এখন দেখেন 3 আর এর ভ্যালু কত? 14, 14 আর 3 কত হয়? 17, 17 না? তার মানে কি বেশি হয়ে যাইতেছে না? তার মানে আমরা যদি 17 লিখি এবং এটারে যদি 16 দেই, 16 কে 16 কত হয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন? 16। দেখেন এর ভ্যালু কত? 14, 14 আর 3 17, তার মানে ঠিকই আছে 1 1। তার মানে এক্ষেত্রে আমরা বসাই দিতে পারি এক্ষেত্রে 1, আর এই যে এটার উপরে একটা 1 বসে দেবে। তার মানে এটার থেকে এটা 16 নিয়ে নিচ্ছে আর কি ভাগ করে। আচ্ছা, আবার দেখি এফ এর ভ্যালু কত? 15, 15 আর 12 27, 27 28, তার মানে 28 পাইতেছে। 28 কে যদি আমি 16 দিয়ে একবার করি, তাহলে 16 কে 16 কত আসতেছে, তাই না? 12, তাই না? 12 আসতেছে। তাহলে ভাগশেষ কত? 12, 12 এর ভ্যালু আলটিমেটলি কত? সি। তার মানে এখান থেকে পাইতেছে সি আর ভাগশেষ 1, তার মানে এখানে একটা 1 বসাই দিন। দেখেন আপনারা একটু দেখেন যে আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে কিনা, ভুল হইলে আপনারা নিজেরাই বুঝবেন। এখন আসলাম, এখন আসতেছে এ 10, 10 10 কত? 20, 20 এর সাথে 1 কত? 21। তার মানে আমরা যদি এখানে ধরি 21, সেই 21 এর সাথে আমরা যদি 16 দেই, তাহলে আসতেছে কত? ওকে 16, তার মানে 5, ঠিক আছে না? 5। তাহলে এখানে সুন্দর মতো 5 বসাই দেন, আর এই যে ভাগফল 1। ওকে, দেখেন এবার 9 আর 1 কত? 10, তাই না? 10, 10 এর সাথে 15 যোগ হইতেছে, তাহলে কত? 25। তার মানে আমরা যদি 25 দেখি, 25 কে যদি আমরা 16 দেই, তার মানে 16 একে 16, 4 আর 5 কত? 9, তাই না? 4 আর 5 কত? 9। ওকে, তাহলে 9 এর এখানে কত বসাই দেব? 9 বসাই দিব, আর এখানে সেই 1 বসিয়ে দেব, কিছু নাই দেখে 195C1। এটা আপনাদের হেক্সাডেসিমাল যোগ। বুঝতে পারছেন কত সুন্দর করে, কত সহজ করে একটা পদ্ধতি যদি আপনি বুঝতে পারেন, তাহলে বাকিগুলা খুব সহজে করতে পারবেন। আপনি খুবই একটা বস লেভেলের মানুষ হয়ে যাবেন। খুবই সহজ জিনিস আপনার যদি এটা বুঝতে পারেন। আমরা যদি একটু সামনের দিকে যাই, তো আমরা মোটামুটি যোগের বিষয়টা ক্লিয়ার করে ফেলছি। এবার আমরা যদি দশমিক বিয়োগে যাই, দশমিক বিয়োগের বিষয়টাও সহজ। এখন দেখেন এক্ষেত্রে কি হয়, ধরেন 1 3 7 5, আপনি এরকম লিখছেন 8 8। এই ক্ষেত্রে কি হয়, আপনি দশমিক মানে ডেসিমাল কি, ডেসিমালে যখন যোগ করেন তখন আসলে কিভাবে চিন্তা করেন? আচ্ছা, আমার কাছে তো এখানে 5 আছে, 5 এর থেকে তো 8 আসলে বিয়োগ যায় না, তখন আপনি এটার 15 বানায় ফেলেন। কেন 15 বানায় ফেলেন? 15 বানায় ফেলেন কারণ 15 থেকে তো আবার 8 বিয়োগ করা যায়, তাই না? এখন আপনি যে 15 থেকে যখন নেন, তখন একটা কাজ করেন মনে মনে, এর থেকে আপনি একটা ধান নিতেছেন আর কি। ঠিক আছে, ধান নেন দেখে এইখানে আবার মনে করেন যে একটা যোগ করে দেন মনে মনে, ওই যে দেখেন ক্যারি হিসেবে ধরেন, ধরে এখান থেকে যোগ করেন, কারণ আপনি তার আগের ঘর থেকে কিছু একটা নিচ্ছেন, এই কারণে যাতে ব্যালেন্স করা যায়, এই কারণে আপনি নিচে এক করে যোগ করেন। আপনি সেম পদ্ধতি করতে পারেন। দেখেন আমরা যদি এখানে 8 বসাই, আবার এখানেও 8 আছে, তার মানে 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 15 থেকে 8 যদি আমরা বাদ দিই, তাহলে এখানে আসছে কত? 7। যেহেতু 7 আপনি মানে এক বেশি নিছেন, এক বেশি নেওয়া মানে কি, কার থেকে বেশি নিচ্ছেন? আগের ঘর থেকে। সে আপনার থেকে 10 গুণ বেশি। তার মানে এখানে আপনার এখানে আবার ব্যাক করে দিতে হবে না? আর যেহেতু এখানে আবার ব্যাক করতেছেন, তার মানে এখানে আপনার মনে মনে আবার ধরে নিতে হয় কত? +1, তাই না? +1। এখন দেখেন 7 9 এর থেকে যায়? নরমাল তো যায় না। এখানে আবার আপনি এখান থেকে নিচ্ছেন। আচ্ছা, এটা নাও, আর এখানে +1 করে দাও। আলটিমেটলি বিয়োগ হচ্ছে তো, তাই না? তার মানে এখন 17 থেকে যদি 9 দেই, বাদ দেই, তাহলে কত আসে? তাহলে আসে হলো 8। 3 এর থেকে 1 বাদ দিলে 2, আর এটা তো 1207। দেখেন জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা? দেখেন এটা একটু আবারও আপনারা ভাইবা দেখেন যে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলাও ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা দশমিকের সেম পদ্ধতি আমরা পরবর্তী গুলার ক্ষেত্রেও দেখার চেষ্টা করব বাইনারিতে।
ধরেন আমার কাছে এরকম সংখ্যা আছে 1 1 0 1 0, এরপরে আপনি বিয়োগ করতেছেন একটা সংখ্যা থেকে। আপনারা ফার্স্ট একটু নিজেরা ট্রাই করুন তো জিনিসটা পারেন কিনা দেখেন। যেহেতু আপনি এখান থেকে নিতে পারতেছেন না, 0 থেকে 1 করা যায় না, তাই আপনি এখান থেকে একটা নিছেন, ঠিক আছে না, একটা নিছেন, এক বেশি নিতেছেন। এখন এখান থেকে একটা মজার জিনিস দেখেন, আমরা যদি একটু প্রিভিয়াসে যাই, এখান থেকে যখন আপনি নিছিলেন 5-এর সাথে কত যোগ করছিলেন? যদি আমরা ডেসিমেলের ওই যে আগের পদ্ধতি যোগ যখন করছিলাম সেখানেও মনে করছিলাম কত 10 করে করে যোগ করতেছি, 15 বানায় ফেলাইছেন, তাই না? 15 কেন বানাইছেন? 10 কেন নিতেছেন? দশমিকের বেস কত? 10। তাহলে এখান থেকে যখন আমি এক নিব, তাহলে আমি নিতেছি কত আসলে? যদি আমরা ডেসিমেল মনে মনে ওই ডেসিমেলের হিসেবই করি, তাহলে কত নিতেছি? 2। এখন 2 এর থেকে 1 বাদ দিলে কত হয়? 1। যেহেতু এখান থেকে নিছিলেন, এখানে আবার আপনি যোগ করতে হবে কত? 1, তাই না? এখন আবার দেখেন, 1 আর 1 যোগ করলে, এই নিচের 1 আর 1 যোগ করলে হয় 2। 2 কি 1 এর থেকে নেওয়া যায়? নেওয়া যায় না। তার মানে এখান থেকে আবার তাকে নিতে হবে। তাহলে দেখেন এখানে আবার সে যোগ হইতেছে আলটিমেটলি মনে মনে দেখেন 2, সেই হিসেবে 2 আর 1 কত? 3। 3 এর থেকে 2 গেলে কত হয়? 1। 3 এর থেকে 2 গেলে দেখেন 1 হয়। আবার এখানে কত চলে আসতেছে? 1, তাই না, নিচের এটার সাথে। এখন আবার এইটা দেখেন, 0 থেকে তো আবার 1 আর 1 2 হয়ে যাইতেছে, এটা তো নেওয়া যাচ্ছে না, আবার এখান থেকে নেন 2 নেন। এখন 2 এর থেকে 2 গেলে কত আসে বস? আপনারাই বলেন। দেখেন 0 হয়। যদি 2 এর থেকে 2 নেই, তাহলে এটা করতে হতে যেতেছে 0 হয়ে যেতেছে। যেহেতু নিয়েই ফেলছি, তার মানে এখানে একটা 1 হবে। 1 এর থেকে 1 করলে 0, আর এখানে কিছু নাই থেকে 1 0 0 1 1। এখন আপনারা নিজেরা এই জিনিসটা দেখেন যে এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে তো ভালো। ট্রাই করে দেখেন যে এটা আপনাদের জন্য ইজি হয়ে যায় কিনা। ইজি হয়ে গেলে জিনিসটা খুব সুন্দর হয়ে যায়, ঠিক আছে? এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই জিনিসটা যে ঠিক আছে কিনা সেটা আমি আসলে বুঝবো কেমনে, যে আমার আসলে বিয়োগ সময় অনেক সময় ভুল হয়ে যেতে পারে, তাই না? তখন আপনারা একটা চেক করার পদ্ধতি দিয়ে দিই। দেখেন, আপনি এই সংখ্যা থেকে এই সংখ্যা আসলে বিয়োগ দিছেন, তাই না? বিয়োগ দিকে এইটার রেজাল্ট দিছেন। তাহলে আমি একটা কথা বলতে পারি না, এই দুইটার যদি আপনি যোগ করেন, আলটিমেটলি এই দুইটার যদি যোগ করেন, যোগ করলে যোগফলটা আসলে এইটা হওয়া উচিত না? তাহলে দেখি আমরা যোগফলটা ওইটা আসে কিনা। দেখেন 1 0 0 1 1 এটার সাথে যোগ করব, তাহলে দেখেন 0। ওই যে পদ্ধতি দেখছিলাম, 2 হয়ে গেলে 0, আর এখানে চলে আসতেছে 1। 111 থাকলে ভাগ শেষ 1, এখানে একটা 1 আসতেছে, 1 1 এর 0, এখানে আবার একটা 1 আসতেছে, তার মানে 1 1 1 1 0 1 0। দেখতে পাচ্ছেন? তার মানে আমার জিনিসটা রাইট আছে, মানে আমি ভুল করি নাই। এই জিনিসটা আপনারা পরীক্ষার হলেও চেক করে ফেলতে পারেন যদি আপনার কনফিউশন লাগে, যে আপনি যেহেতু এই দুইটা বিয়োগ করে এইটা পাইছেন, তার মানে এইটার সাথে এইটা যদি আপনি যোগ করেন, যোগ করে অবশ্যই এইটাই পাবেন। যদি পাওয়া যান তাহলে মনে করবেন যে না, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। তো এইটাই আপনি মনে রাখবেন সবসময়, যেহেতু বাইনারি বিয়োগ, তার মানে 2 2 করে বাড়াবে। আর আপনি সব চিন্তা ভাবনা এখন থেকে ওই ডেসিমালে চিন্তা ভাবনাই করতে পারেন। আপনার মাথায় যেহেতু ডেসিমালি সবসময় আপনি ব্যবহার করেন, তারপরে দেখবেন ওইভাবে চিন্তা করলে আয় হায় কত সহজেই জিনিসগুলো বাকি হয়ে যায়। মানে ভিতরে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাই একটা সুন্দর অ্যাপ্রোচে আপনাদের সামনে দেখাইতেছে। আপনি নিজেও বুঝতেছেন না জিনিসটা আসলে কিভাবে মিলে যেতেছে। কারণ মিলে যেতেছে কারণ আমরা ওই যে বেস জিনিসটাকে মেনটেন করতেছি। আর যেহেতু সব কয়টা সংখ্যা সবকটাকে কনভার্ট করা যায়, ওই জিনিসটাই আমরা আর কি বারবার ফলো করতেছি। যদি সামনে যাই, অক্টালের ক্ষেত্রে দেখেন 7 8 কি হবে? 8 টা হবে না, ঠিক আছে? 7 1 7 এর সাথে আবার কত বিয়োগ করব? কত ধরেন, আচ্ছা 7 6, এইটার যদি বিয়োগ করে,
দেখেন 7 থেকে 6 বিয়োগ করা খুবই ইজি, এটা আসলে 1 চলে আসতেছে। বাট এই ক্ষেত্রে যখন আবার 1 চলে আসতেছে না, তখন আপনার জন্য প্যারা হয়ে যাইতেছে যে আপনি এখানে চিন্তা ভাবনা করতে পারতেছেন না যে 1 থেকে তো 7 যাচ্ছে না। কিন্তু আমরা যে মেনটেন করতেছি কি, যে যেহেতু যখনই হয়ে যাবে তখন এর থেকে একটা ধান নিব। ধান নিলে আসলে নিয়ায় মানে হইলে আমার এই 8 করে, তাহলে 8 আর 1 যদি আমি এখন +8 ধরি, 8 আর 1 কত 9, 9 এর থেকে যদি 7 বিয়োগ দিই আসলে 2। এক্ষেত্রে যেহেতু একটা ধান নিছিলাম এখানে নিব, তাহলে 7 এর থেকে 1 বিয়োগ দিলে কত হয়ে যাইতেছে 6, তাহলে 6 to 1। বুঝতে পারছে? 6 to 1। এখন এই জিনিসটাই আপনি যদি এখন যদি কনফিউশন থাকে ভাইয়া এই জিনিসটা হয়েছে কিনা, তাহলে আমরা একটু যোগ করে দেখি। এটার সাথে এটা যোগ যদি করি, দেখেন 7 6, তাহলে কি হয় 6 আর 1 কত 7, 7 আর 2 কত 9 হয়ে যাইতেছে। 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকতেছে আর এখানে 1 চলে আসতেছে, এটা 717। দেখতে পাচ্ছেন কত ইজি এবং কত সুন্দর একটা পদ্ধতি। আপনি যাই করবেন সেই জিনিসটাই আসলে মেনটেন হবে। আবার আরেকটা যদি আমরা যোগ করে দেখতে পারি, ধরেন 7 7, এর থেকে আপনি ধরেন সরি এরকম লেখেন 6 6 6 বিয়োগ করবেন আর কি। তো দেখেন 6 থেকে তো যাচ্ছে না, তার থেকে এখানে একটা কাজ করেন, এখান থেকে +1 ধার নিয়ে ফেলেন। মানে 1 ধার নিতেছেন 1, বাট অবস্থানগত কারণে ওইটা 8 গুণ হয়ে যাইতেছে, কারণ 8 গুণ করে বাড়তেছে। তাহলে দেখেন 8 আর 6 যদি যোগ করি তাহলে হয় 14, 14 থেকে 7 বিয়োগ করলে 7 আসে। দেখতে পাচ্ছেন 7 আসে। এখন আপনি যেহেতু নিয়ে ফেলছেন ধার, তাহলে সেখান থেকে আসলে আপনি এখানে 1 আসলে যোগ করে দেন, নিচেরটার সাথে যোগ করেন। ভালো কথা, 7 আর 1 যোগ করে হয়ে যায় 8, আবারও সেম প্রবলেম চলে আসতেছে। তাহলে এখান থেকে আবার ধার নেন, ধার নিয়ে এখানে +8 নেন, তাহলে 8 আর 6 14, 14 থেকে যদি আপনি 8 বাদ দেন তাহলে আসতেছে 6, ঠিক আছে না? এই যে 6 চলে আসতেছে। যেহেতু ধার নিছেন এখানে আবার তাকে 1 বিয়োগ বাড়াই দেন। দেখেন অবস্থানের কারণে আসলে এটা আসলে 1 বাড়ানো মানে 8 গুণ বাড়ানো আর কি আলটিমেটলি। তাহলে দেখেন 6 থেকে 1 বাদ দিলে আলটিমেটলি তখন হয়ে যেতেছে 5 5 6 7। দেখতে পাচ্ছেন আপনি একটা পদ্ধতি ফলো করতেছেন, মাথার মধ্যে চিন্তা করার দরকার নাই যে কত পার হইলে কি, সেটা কোনো চিন্তা করার দরকার নেই। আপনার যখনই মনে করেন যে এক্সিড করে ফেলতেছে, আপনি নিতে পারছেন না, আগের থেকে একটা নেন। 1 নাও মানে 8 করে বাড়ানো, বাড়াই নেন, নরমাল হিসাব করেন, আপনি ডেসিমালে চিন্তা করেন, ডেসিমালে চিন্তা করেন। 8 হচ্ছে 14, 14 থেকে 8 বিয়োগ দেন, 6 চলে আসতেছে। যদি মনে হয় যে ভাই আমার ভুল হয়েছে কিনা, সেম জিনিস কাজ করেন, এটার থেকে এটা যোগ করেন, যোগ করার পরে যদি এটা রেজাল্ট চলে আসে তাহলে ধরে নেবেন যে ঠিকই আছে। এখন দেখেন যদি আমরা এটা চিন্তা করি এভাবে, 5 6 7 আর কত 77, 7 আর 7 যোগ করে কত হয় নরমালি 14। এখন যদি আমরা ভাগ করি, ওই যে আমরা ভাগ শিখেছি যখন যোগের ক্ষেত্রে, 14 থেকে ভাগ করলে ভাগশেষ কত থাকে 6, তাই না? আর 6 যেহেতু ভাগ থাকে, ভাগফল কত 1, তাহলে 1 এখানে নিয়ে আসতেছি। 6 এর 1 কত 7, 7 7 14, আবারও সেম জিনিস, এখানে 6 চলে আসতেছে, এখানে 1 চলে আসতেছে, তার মানে এখানে কত 6 6 6। দেখেন ওই রেজাল্টটাই চলে আসতেছে। তাহলে এই জিনিসটা খুব সহজে আমরা করে ফেলতে পারি। অক্টালও হয়ে গেল। তারপরে যদি আমরা সামনে যাই, হেক্সাডেসিমাল, আবারও সেম জিনিস। ধরেন এরকম আপনার কাছে আছে 3a 7b, এর থেকে আপনি নিতেছেন ডিডি, না ডিডি নাম লিখে আরেকটা চেঞ্জ করে একটু কঠিন করি, ধরেন এফ ডি, ঠিক আছে? এটা আপনি কি করতে চাইতেছেন, বিয়োগ করতে চাইতেছেন। এখন আমরা আসলে ওই যে মনে রাখার জন্য কি কি 0 থেকে 9 এর সমতুল্য ভ্যালু কত 10 যদি আমরা ধরি, যদিও এটাকে আসলে 10 বলা যায় না, সমতুল্য ভ্যালুগুলো আপনারা আস্তে আস্তে নিজেরাই আপনাদের মাথায় চলে আসবে, যেহেতু আপনাদের এখন অনেকেই হয়তোবা মাথার মধ্যে নাই থাকতে পারে, তাই আপনাদের পাশে লিখে রাখলাম, এটা আপনাদের জন্য সুবিধা হবে। এখন দেখেন বি এর আসলে সমতুল্য ভ্যালু কত 11, ডি এর কত 13, বিয়োগ করা যায় আলটিমেটলি না, যেহেতু আসলে বিয়োগ ওইভাবে হয় না, তাই আপনি ওই যে নর্মাল যে পদ্ধতি সেখান থেকে এর থেকে একটা ধার নেন। ধার নেওয়া মানেই কত 16 যোগ হওয়া, তাই না? 16 যোগ হওয়া। তাহলে যেহেতু 16 যোগ হইতেছে, তাহলে আপনি এখন দেখেন হিসাব করে, বি এর হইলো ভ্যালু 11, 11 আর 16 কত 27, 27 তাই না? আলটিমেটলি এখন হয়ে যেতেছে কত 27, ঠিক আছে? বি এর ভ্যালু ছিল 11, 11 এর সাথে 16 যোগ করতেছে, তার মানে হয়ে যেতেছে কত 27, 27 থেকে 13 বিয়োগ দিতেছেন, 27 থেকে যদি 13 বিয়োগ দেন তাহলে কত হইতেছে 4 14, তাই না? এটা হইতেছে।
এখন 14 ভ্যালু কত আলটিমেটলি ই, ঠিক আছে, এই যে আমার ভ্যালুটা কত চলে আসছে ই। এখন ই যেহেতু চলে আসতেছে আর আপনি যেহেতু ধার নিয়েই ফেলছেন, তাহলে ধার ব্যাক করে দিতে হবে এখানে, এই কারণে এখানে একটা 1 যোগ করতেছেন, তাই না? এখন দেখেন 7 এমনিতেই ছোট, এফ এর থেকে ছোট, আরো আবার এফ এর সাথে 1 যোগ হইতেছে, তো এফ এর সাথে 1 যোগ হয়ে কত হইতেছে 16, তাই না? তো তার কি দরকার, আবার একটু ধার নেওয়া, ধার নিলেই সে কত হয়ে যাবে 16, ঠিক আছে, 16 ধার নিতেছে। একবার এক ধার নেওয়া মানেই 16, কারণ আপনি আগের ঘর আপনার থেকে 16 গুণ বড়, তার মানে এক ধার নেওয়া মানে 16। এই কারণে আপনি ব্যাক করার সময় যেহেতু বামে ব্যাক করতেছেন, তার মানে এই যে এক ব্যাক করেন, আলটিমেটলি একের ভ্যালুই আসলে অবস্থানগত কারণে কত 16, কারণ বেস কত 16। আচ্ছা, তো এখন দেখেন 16 করতেছেন, তাহলে 16 আর 7 কত হয়ে যেতেছে কত 23, তাই না? 23-এর থেকে আপনি 15 আর এক কত 16 এটা বাদ দিতেছেন, 23-এর থেকে যদি 16, তার মানে ভ্যালু আসতেছে কত 7, ঠিক আছে? তার মানে এখানে আপনার 7 আসতেছে ভ্যালু, তার মানে এখানে আবার +1। এর ভ্যালু কত 10, 10-এর থেকে যদি আপনি 1 বিয়োগ দেন তাহলে আসতেছে 9, কোনো কিছু তো ধার নেওয়া লাগতেছে না, আর এখান থেকে 397E, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন প্রশ্ন আসতে পারে আবারও সেম পদ্ধতি, যদি মনে হয় যে না ভাই ভুল হয়ে গেছে কিনা, আপনারা নিজেরা ক্রস চেক করে দেখতে পারবেন। জাস্ট 7E এর সাথে FD যদি একবার একটু যোগ করেন তাহলে জিনিসটা চলে আসতেছে। দেখেন ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু 14 আর ডি এর ভ্যালু 13, তার মানে 27, তাই না? 27 থাকলে আমরা কি করি 16 কে 16, তার মানে কত হচ্ছে 4 11, 11 হইতেছে, 11-এর ভ্যালু কত 11 ভ্যালু বি, তার মানে বি আসতেছে, আর এখানে আমরা +1 করে দিতেছি ওই যে ভাগফলটা। তাহলে এখন দেখেন ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু 14, 14 আর 8 কত, 14 আর 8 কত, আপনারা ভাইবা দেখেন 14 আর 8 কত আসে আপনাদের কাছে কি মনে হয়? 14 আর 8 কত হবে 22, তাই না? 22। এখন আমরা যদি 22-এর চিন্তা করি তাহলে দেখেন 16 কে 16, তার মানে এখান থেকে কত আসতেছে 4 আর 2 6, তাই না? 4 আর 2 কত 6 এতেছে। আমরা কি কোথাও কিছু ভুল করছি কিনা দেখেন, 6 তো আসার কথা না। আচ্ছা আমরা একটু দেখি আবার। আচ্ছা এফ এর ভ্যালু কত 15, 15 আর আমরা এখানে যোগ করতেছি 8। হ্যাঁ হ্যাঁ আমরা একটু উল্টা করে ফেলছি, 15 আর 8 যদি করি তাহলে আমাদের আসতেছে 23, আমরা ওই 1 যোগ করি নাই আর কি। 15 আর 8 23, দেখো 23, দেখছেন আপনার এই যে এখানে আমার হয়তো বা ক্যালকুলেশনে হঠাৎ করে একটা জিনিস আমি এই 1 যোগ করতে ভুলে গেছিলাম, তাহলে দেখেন এই যে মিলতেছে না, দেখেন তার মানে 23, 23 করলে দেখেন কত আসে, আমার এখানে কিন্তু ভ্যালু চলে আসতেছে 27, সরি 7, যদি 7 চলে আসে, এখন দেখেন এই যে আমি 7 বসাই দিচ্ছি, আর যেহেতু এই যে ভাগফল, ভাগফল কত 1, এই যে +1 পরেরটার সাথে 9 আর 1 যোগ করলে কত 10, 10 এর হেক্সাডেসিমাল ভ্যালু এ, দেখেন 3A 7B, সেম জিনিসটা যে আমার ব্যাক করতেছে। দেখেন যোগ এবং বিয়োগ আপনি যদি এই অ্যাপ্রোচে যান, এই অ্যাপ্রোচে আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। আপনি অনেক জায়গায় দেখবেন অনেক ধরনের লেকচার আছে, কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না। আপনি দেখবেন ডেসিমালে যোগ করা একভাবে শিখাচ্ছে, বাইনারিতে যোগ করা আবার অনেকভাবে শিখাচ্ছে, অনেক ক্ষেত্রে আবার এরকম মুখস্থ করিয়ে দেয় যে ধরেন যে একের সাথে 1 যোগ করলে এত হবে, এটা ক্যারি হবে, এত কিছু চিন্তাই করার দরকার নাই। আপনি জাস্ট দশমিকে কিভাবে যোগ করে জিনিসটা মাথার মধ্যে ঢুকাবেন, বাকি অ্যাপ্রোচ গুলো সবগুলোর ক্ষেত্রেই সেম হয়ে যাবে, বিয়োগের ক্ষেত্রে সেম। আপনি এই কারণে আমি বলবো যে দশমিকটা কিভাবে যোগ আবার বিয়োগ করলাম সেটা একটু ভালো মতো আপনি যদি আবার একটু দেখেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনি এটা করতে পারছেন। আচ্ছা, চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা আসলে আমাদের কি, যে মনে করেন যে আমার কাছে যদি ডেসিমালে যখন আমরা চিন্তা ভাবনা করি, তো ডেসিমালে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আমার কাছে যেটা থাকে সেটাকে অনেক সময় আমরা যোগ বলি, আর যেটা আমার কাছে হয়তো বা না নাই বা অন্যের কাছ থেকে আমি ধার নিছি তখন আমরা সেটা নেগেটিভ চিন্তা করি, ওইভাবেই আসলে চিন্তা করি। ধরেন আপনার কাছে +5 টাকা আছে, আবার আপনার কাছে -5 হতে পারে, আপনার 5 টাকা লস হয়েছে, বা এরকম চিন্তা ভাবনা কি আমরা করি চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে। এখন চিহ্নযুক্ত সংখ্যা আমাদেরকে আসলে ডিজিটাল যে ডিভাইসগুলো আছে সেই ডিজিটাল ডিভাইসগুলোতেও কিন্তু ব্যবহার করার জন্য দরকার পড়ে, তাই না? এখন ডিজিটাল ডিভাইসেও যদি আমার এভাবে চিন্তা ভাবনা করে নিতে হইতো তাহলে তো সহজ হতো, ডেসিমালে আমরা যত সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দিছি জিনিসটা আসলে হয়ে যেত, তাই না? কিন্তু
ডিজিটাল ডিভাইসে আসলে ওইভাবে প্লাস মাইনাস দেওয়া যায় না, একটা পদ্ধতি বানিয়ে নিতে হয়, যে পদ্ধতি আসলে যদি অনুসরণ করি তাহলে হয়তোবা আমাদের প্লাস এবং মাইনাস দুইটাই বোঝার সুবিধা হয়। আবার দেখেন ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আবার একটা সমস্যা কি, ডিজিটাল ডিভাইস সবই কি বাইনারি বুঝে। ডিজিটাল ডিভাইস এ শুধুমাত্র বোঝে বাইনারি, ঠিক আছে, এ শুধুমাত্র বাইনারি বোঝে। তার মানে আমরা বাইনারিতে এমন কিছু করতে হবে যে সে আসলে বুঝতে পারে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আবার আরেকটা সীমাবদ্ধতা কি, প্লাস এবং মাইনাস এই জিনিসটা আলাদা আলাদাভাবে দেওয়া যায় না। যেহেতু আলাদা আলাদাভাবে দেওয়া যায় না, তাহলে আমাকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা কম্পিউটার নিজেই বুঝে বা কোনো একটা ডিজিটাল ডিভাইস নিজেই বুঝে এটা একটা নেগেটিভ সংখ্যা। আবার আরেকটা জিনিস দেখেন, আমরা যদি কোনো একটা জিনিস এরকম হয় 5 + 5 যোগ করা যায়, এখন আমি যদি জানি এটা -5, তাই না, -5 হলে আমি আসলে -5, তার মানে এটা আসলে 0 আসতেছে। তাহলে আমি যদি কোনো একটা পজিটিভ নাম্বারের সাথে তার নেগেটিভ নাম্বার যোগ করি তাহলে আলটিমেটলি আমার একটা রেজাল্ট আসতেছে। বা ধরেন এরকম হইতে পারে 7 প্লাস, তার মানে আসতেছে 2। তার মানে জিনিসটা হলো আমাদের কয়েকটা জিনিস কনসিডারেশনে আনতে হবে, যে আমি যদি শুধুমাত্র যোগ সার্কিট বানাই এবং আমার এই যে যে আমার কাছে যে ভ্যালুগুলো আছে, এই যে ভ্যালুগুলো আছে, এই যে ভ্যালুগুলো আছে, এই যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলা যদি নিজস্ব এরকম পজিটিভ নেগেটিভ একটা পদ্ধতি থাকতো তাহলে আমি শুধুমাত্র যোগ করার সার্কিটই ব্যবহার করে আমি জিনিসগুলা আমার ডিজিটাল ডিভাইসে ব্যবহার করতে পারি, যেটাই আসলে আমাদের ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে। আমাদের যোগের সার্কিটগুলাই নরমালি থাকে, শুধুমাত্র আমরা এই সংখ্যাগুলাকে নেগেটিভ পজিটিভ বানিয়ে নেই। কিন্তু বানানোর একটা জিনিস পদ্ধতি আছে, কারণ আমরা তো এরকম নেগেটিভ বা পজিটিভ লিখতে পারি না। আলটিমেটলি আমার সবগুলি যোগ করতে হবে, বাট এমন একটা অ্যাপ্রোচে যোগ করতে হবে যে এটাকে নেগেটিভ ভ্যালু বোঝে, ওইটাকে হয়তোবা পজিটিভ ভ্যালু বসে। এই জিনিসটা আমাদের মাথায় আনতে হবে। তো এই কারণে চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করি, বিশেষ করে ঋণাত্মক চিহ্ন জিনিসটা কিভাবে করা যায় সেটার কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলাই আসলে আমরা আলোচনা করব। তো পদ্ধতিগুলো আলোচনা করার আগে আমরা একটা জানি, রেজিস্টার মেমোরি আমরা নরমালি চিন্তা ভাবনা করলে 8 বিটের হইতে পারে। আচ্ছা 8 বিটের হইতে পারে, ঠিক আছে, 8 বিটের হইতে পারে। এটা আপাতত আর কি বুঝি, পরে আরো জিনিসটা বুঝবো। ধরেন 8 বিটের একটা রেজিস্টার হইতে পারে মেমোরি, অথবা 16 বিটের হইতে পারে, 16 বিট হইতে পারে ধরেন, ঠিক আছে। এটা কেন আমরা এটা জিনিসটা আলোচনা করতে সামনে একটু লেকচারে যখন আরো আগাবো তখন এই জিনিসটা বুঝতে পারবেন। ধরেন 8 বিটের একটা মেমোরি, এখন 16 বিটের, ধরেন এখানে র্যান্ডমলি যে কোনো ভ্যালু বসতে পারে, যেহেতু বাইনারি, অবশ্যই বাইনারি নিয়েই আসলে আমরা কাজ করি, ডিজিটাল ডিভাইসে বাইনারি নিয়ে কাজ করে। ধরেন এখানে 0 হইতে পারে, 1 হইতে পারে, 0 0 1 1 1 1। আবার এখানে ধরেন 1 1 0 0 1 1 1 1 1 1 0 1 1 0 1 1। তার মানে এভাবে এই মেমোরিতে 8টা বিট করে করে আমরা রাখতে পারি যদি 8 বিটের রেজিস্টার হয়। আবার যদি 16 বিটের রেজিস্টার হয়, মানে একটু মেমোরি বেশি, তখন হয়তোবা আমরা এরকম 16 বিট করে করে আলোচনা করব। তো আপনাদের পরীক্ষার হলে এরকম বলে দেবে যে কত বিটের রেজিস্টার, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এত বিট মানে 8টা বিট, মানে ধরেন এই 4টা বিটই আপনার সংখ্যার ভ্যালু, সংখ্যার যে রিয়েল যে ভ্যালুটা, ধরেন দশমিক থেকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি এগুলা, বাকিগুলাও তো খালি রয়ে গেছে, বাকিগুলো তখন শূন্য দিয়ে ফিল আপ করে দেবে। এই জিনিসটাই বোঝায়, কারণ আপনার 8টা বিট তো পুরাইতে হবে আর কি। আবার এমনও হতে পারে যে আপনার 9টা বিট হয়ে গেছে, তাইলে মনে করেন ওটার ওভারফ্লো হয়ে গেছে, ওই লাস্টের বিটটা বাদ দিয়ে দিবেন, কারণ জায়গায় তো নাই। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখব কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা বলছিলাম না যে ঋণাত্মক সংখ্যা বের করার আসলে একটা পদ্ধতি আছে, বা ঋণাত্মক আমরা করি। তো 3টা পদ্ধতি আসলে আছে। একটা হলো প্রকৃত মান গঠন, যেটা এখন আমরা করব। এরপর আছে 1 এর পরিপূরক, এরপর আছে 2 এর পরিপূরক। আপনাদের বইতে 2 এর পরিপূরক নিয়ে বেশি আলোচনা করা হয়েছে, বাট আমি মনে করি 2 এর পরিপূরক শেখার সাথে সাথে এই বাকি যেটা আছে প্রকৃত মান গঠন এবং 1 এর পরিপূরক, সেটা একটু জেনে রাখা উচিত। দেখেন প্রকৃত মান গঠন পদ্ধতিতে কি বলে, ধরেন আপনার কাছে +5 আছে, ধরেন আমি কনসিডার করে নিলাম 8 বিট রেজিস্টার,
ঠিক আছে, 8 বিট রেজিস্টার, এটা আগেই কনসিডার করে নিলাম। ঠিক আছে, এটা আমি আসলে আগেই কনসিডার করে নিলাম যাতে আপনারা বুঝতে সুবিধা করে। 8 বিট মানে 8টা জায়গা আছে, খালি 8টা বিট নিয়ে কাজকলাপ হবে। আচ্ছা, ধরেন আমার কাছে +5, ঠিক আছে, +5। এখন +5 কে প্রকাশ করার জন্য আমার দেখেন কিভাবে করা যেতে পারে, আমরা কিভাবে চিন্তা করি সমতুল্য মান। আগের লেকচার যদি একটু দেখেন তাহলে আমরা +5 কে আসলে যদি এটা ডেসিমাল ভ্যালু, +5 কে যদি আমরা চিন্তা করি বাইনারিতে, তাহলে বাইনারিতে আসলে কত কত দিয়ে করা যায়। ওই যে আমরা একটা পদ্ধতি শিখলাম যে 1 2 4, তাহলে যদি 4-এ একটা 1 ভ্যালু বসে, কি এখানে কি হইতেছে এটা যদি ভালো করে বুঝতে চান লাস্টের লেকচার, আগের লেকচারটা একটু দেখে নিন, তাহলে বুঝবেন যে কিভাবে আসলে আমি 5-এর ভ্যালুটা বাইনারিতে নিই। তাহলে 1 আর 1 যদি এখানে রাখি, তাহলে দেখেন 4 আর 1 5, তাহলে হয়ে যেতেছে 101। তাহলে দেখেন 101 লিখে দিছি, ভালো কথা। তার মানে 5-এর মেন যে ভ্যালুটা সেটা হলো 101। কোনো কনফিউশন আছে? নাই, ভালো কথা, কত সুন্দর দেখতে। এখন প্রশ্ন আসছে যে বিট কয়টা, রেজিস্টার 8, তাহলে এই ক্ষেত্রে বাকি সবগুলা 5টা বিট কত হবে, 0 0 0 0। দেখতে পাচ্ছেন কত সুন্দর, বাকি সবগুলা বিট এইটা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে বাচের ভ্যালু। ওরা আবার বলে প্রকৃত মান গঠনে যদি -5 আপনি চিন্তা করেন, তাহলে বলবে কি, ভালো কথা, আপনার সব কথা মেনে নিছি, এটা তো 101 হবেই, বাট একদম যে লাস্টের যে 8 নাম্বার বিটটা আছে সেটা জাস্ট 1 হবে, আর বাকি সবগুলো জিনিস সেম থাকবে। এই জাস্ট চেঞ্জ করার ফলেই নাকি +5 আর -5 এই দুইটার মধ্যে পার্থক্য হয়ে যায়। এটা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি। ঠিক আছে, এটারও কিছু মনে করেন সীমাবদ্ধতা আছে, সেটা আপনারা বুঝতে পারবেন। তার মানে বুঝতে পারতেছি এই পদ্ধতিতে যদি 0 থাকে, তার মানে অষ্টম বিটে 0 মানে থাকলে ধনাত্মক আর 1 থাকলে ঋণাত্মক। ঠিক আছে, এইটাই ওরা বুঝায়, এটা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি, আর বাকি সব জিনিস সেম। এই ঠিক আছে, ওকে, আমরা যদি সামনে যাই, প্রকৃত মান গঠন পদ্ধতি এখন আমরা যদি একটু দেখি, এরকম ধরেন যে আমরা +10 নিয়ে কল্পনা করব, +10 -10, আপনারা একটু চিন্তা করেন তো কিভাবে করা যায় +10 -10। তো আপনারা এই মানগুলো বসানোর জন্য আসলে পদ্ধতিতে এইভাবে ফলো করতে পারেন যে 1 2 4, তারপরে কত 8, তারপরে হলো 16 32 64। ঠিক আছে, এই জিনিসটা ফলো করলেই আপনারা বুঝবেন। এখন এটা আসলে কিভাবে জিনিসটা হলো দেখেন, 10 বানাইতে হলে আমার কোন কোন ঘরে 1 বসানো দরকার। দেখেন 8-এর ঘরে যদি, এই ঘরে যদি আমি 1 বসাই তাহলে আমার 8 পেয়ে যাইতেছি, আর যদি আমি 2 বসাই তাহলে কিন্তু আমি 10 পেয়ে যাইতেছি, আর বাকি সবগুলো যদি আমি 0 বসাই, যেহেতু প্লাস তাই এখানে 0, দেখেন আমার আসলে +10 চলে আসছে। -10 এর ক্ষেত্রেও এই জিনিসটা তো সেমই থাকবে, 1010, জাস্ট এই ক্ষেত্রে আমার 1 বসবে, আর বাকি সবগুলা যেগুলো আছে এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম থাকবে, +10 -10। দেখছেন কত সুন্দর। এইটাই হলো প্রকৃত মান পদ্ধতি। এখন আপনারা যদি প্রকৃত মান পদ্ধতিটা বুঝে ফেলেন তাহলে দেখবেন যে এটার একটা অসুবিধা আছে। কি অসুবিধা আছে দেখি, দেখেন আপনারা যদি আমি বলতে বলি ভাইয়া 0 ধরেন +0, ঠিক আছে, যদিও +0 -0 বলে কিছু নাই, ধরেন আপনাকে +0 আর -0 এই দুইটা বের করতে বললাম, ধরেন +0 আর -0 বের করেন তো। কারণ +0 মানে কি, সব শূন্য, 0 0 0 0 0, কারণ এটার তো কোনো ভ্যালুই নাই। আবার এটার ক্ষেত্রে দেখেন সবই শূন্য, বাট যেহেতু মাইনাস, আমরা বলছিলাম কি মাইনাস হইলেই এখানে একটা 1 দিতে হবে। এখন আপনারাই বলেন এইটা কি আসলে পসিবল? এটা কি আসলেই পসিবল যে +0 -0 বলে তো আসলে আলটিমেটলি কিছু নাই ওইভাবে, তাই আমরা চিন্তা করি, তার মানে এটা কি আসলে সম্ভব? সম্ভব না, তাই না? কেন সম্ভব না? কারণ দেখেন
দুইটাই আসলে আলটিমেটলি শূন্যই বোঝায়, প্লাস শূন্য মাইনাস শূন্য বলে কিছু নাই। বাট আপনি যদি প্লাস শূন্য আর মাইনাস শূন্য এভাবে চিন্তা করেন, দেখেন এই দুইটা আসলে সেম হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এখানে ওয়ানের কারণে যেহেতু মাইনাস থাকলে এখানে আপনি বলছেন যে ওয়ান করবেন, আর প্লাস থাকলে জিরো থাকবে, দেখেন দুইটা আসলে সেম হইতেছে না। যেহেতু সেম হইতেছে না, তার মানে এটা একটা ঝামেলা আছে, ঠিক আছে না? তার মানে এটা কি একটা ঝামেলা আছে, যেহেতু ঝামেলা আছে এইটাই তার একটা প্রকৃত মান গঠন পদ্ধতি একটা অসুবিধা, যে জিরোর ক্ষেত্রে এই জিনিসটা আসলে কনসিডার করা যায় না। এখন আপনি কোন ভ্যালুটাকে কনসিডার করবেন? প্লাস জিরো জিরো বইলা কিছু, মাইনাস জিরো বইলা নাই। বাট আপনার যদি এরকম একটা আপনি ডিজিটাল ডিভাইসে ব্যবহার করবেন, দেখবেন যে আপনার ডিজিটাল ডিভাইস অনেক সময় দেখবেন যে ভুল ভ্যালু দিয়ে ফেলতেছে, ভুল ভ্যালু অনেক সময় দিয়ে ফেলতে পারে। এই জিনিসটা আমাদের কখনোই আসলে কাম্য না, বুঝতে পেরেছি? কারণ আমরা যখন বিয়োগ করব, বিয়োগ করার সময় অনেক সময় দেখবেন যে জিরোর আগে ওই মাইনাস চিহ্ন থাকে, ও তখন হয়তো বা ভুলে কনসিডার করে ফেলতে পারে মাইনাস জিরো মানে হয়তো বা এই ভ্যালুটা বসাইতে হবে। জিনিসটা কিন্তু কখনোই এরকম না, তখন দেখবেন যে ভুল রেজাল্ট চলে আসে। এটাই আসলে প্রকৃত মান গঠন পদ্ধতির একটা অসুবিধা ছিল। এরপরে আসতেছে ওয়ান্স কমপ্লিমেন্ট, বা এটাকে আমরা যদি বাংলা একটু লিখি, এটাকে বলা হয় একের পরিপূরক। একের পরিপূরক, ঠিক আছে? একের পরিপূরক। এখন একের পরিপূরকে আসলে কি বলে? একের পরিপূরকেও বলে যে আমরা যদি ধরেন প্লাস 5, ঠিক আছে না? প্লাস 5 এর ক্ষেত্রে কি হয় জানো? ধরেন 8 বিট রেজিস্টারে, ঠিক আছে? 8 বিট রেজিস্টার, 16 বিট বললে 16টা বানাবেন আর কি, বাকি সব জিনিস আগের জিনিসও ধরেন আপনার কাছে যদি 16 বিটের বলতো, 16 বিটের ক্ষেত্রে এই যে লাস্টের যে বিটটা থাকবে আর কি, এখানে যেমন অষ্টম বিট, ওইখানে হলো 16তম যে বিটটা আছে, সেই বিটটাকে ওই সেম ফর্মুলায় কনসিডার করবে, আর কিছুই মানে পার্থক্য নাই। এখানে দেখেন 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে ধরে নিলাম আমরা 8 বিট রেজিস্টার, ঠিক আছে? এখন প্লাস 5 এর ক্ষেত্রে কি হয়? 1 0 1, তাই না? আর বাকি সবগুলো তো জিরো, 1 2 3 4 5, 5 আর 3 8, তাই না? এটা যে প্রকৃত মানের মতোই হয়ে গেছে প্লাস 5। মাইনাস 5 এর ক্ষেত্রে ওরা বলে, মাইনাস 5 এর ক্ষেত্রে যদি বলে, তখন একের পরিপূরক বলে যে আমি এত কিছু বুঝি না, মাইনাস মানেই প্লাসে যা থাকবে তার উল্টাই দিব, জিরো থাকলে 1 বসাইতে থাকবো। এই হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। আর কোন দেখেন কত সহজ। তার মানে জিনিসটা হলো যে প্লাসে যে ভ্যালুটা থাকবে, প্রকৃত মানের যে ভ্যালুটা পজিটিভে থাকে, তারই যা যদি উল্টায় দেন, তাহলে সেটাকে মাইনাস ভ্যালুও কনসিডার করে। আর কোনো পার্থক্য নাই এখানে। তাহলে জিনিসটা আমরা যদি আপনাদের সাথে সাথে একটু দেখি, ধরেন প্লাস 10 আমরা পড়াইছিলাম, প্লাস 10 এর ক্ষেত্রে 8 এর ঘরে একটা 1 আর 2 এর ঘরে যদি একটা 1 দেই, তাহলে 8 আর 2 কত? 10 হয়ে যাইতেছে, বাকি সবগুলা জিরো যদি বসে। এখন মাইনাস 10 এর ক্ষেত্রে জিনিসটা ওরা কি বলে? মাইনাস 10 এর ক্ষেত্রে বলে সব উল্টে যাবে, যেখানে জিরো থাকবে সেখানে 1 হবে, ঠিক আছে? এই হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? তার মানে একের পরিপূরক যে পদ্ধতি, সেটা কিভাবে এক্সপ্লেন করছে। এখন এই যে অসুবিধা, আবারও সেম জিনিসটা যদি দেখি প্লাস 0 মাইনাস 0 জন্য, দেখেন এখন কি হয়? 0 মানে সব জিরো, আবার দেখেন মাইনাস 0 ক্ষেত্রে সব 1 হয়ে যেতেছে, যেটা আলটিমেটলি সমান না, ঠিক আছে? আলটিমেটলি সমান হওয়া উচিত না, সমান হওয়া উচিত না। সমান হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু সমান না, ঠিক আছে? সমান হওয়া উচিত ছিল, কিন্তু প্লাস 0 এবং মাইনাস 0-র মধ্যে এটা কিন্তু সমান হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান হচ্ছে না। বুঝতে পারছি? তার মানে একটা ঝামেলা এই ওয়ান্স কমপ্লিমেন্টেও রয়ে গেছে। টুস কমপ্লিমেন্টটা ইজি। টুস কমপ্লিমেন্টটা কি? ধরেন প্লাস 5 এর ভ্যালু কত আসতেছে? আবারও 8 বিট রেজিস্টার, ঠিক আছে? 8 বিট রেজিস্টার নিয়ে আমরা কল্পনা করতেছি। 8 বিট পারলে 16 বিট আপনারা নিজেরাই পেরে যাবেন। ঠিক আছে? এটা কল্পনা করে নিতেছি। প্লাস 5 এর ক্ষেত্রে 101, বাকিগুলা 1 2 3 4 5, তাহলে 5 আর 3 8 হয়ে গেছে না? এখন ওরা বলতেছে
বুঝলাম এটা প্রকৃত মান গঠন পদ্ধতিটা আমি তো ইউজ করলাম। এখন ফার্স্টে যেটা করেন সেটা হলো আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করেন। আচ্ছা ভালো কথা, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, 1 1 1 1 1, ঠিক আছে, নিলাম 0 1 0। তার মানে এই ক্ষেত্রে দেখেন ওয়ান্স কমপ্লিমেন্ট করছে আর কি, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। তারপরে ওরা বলে যে ওয়ান্স কমপ্লিমেন্ট যখন হয়ে যাবে তখন আপনি একটা কাজ করেন, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আবার এক যোগ করেন। করলাম, তাহলে দেখেন এখানে কত আসতেছে 1, এখানে তো শুধু 1 0 আর বাকি 5টা 1। এখন যেই রেজাল্টটা আসবে সেইটা আসলে আপনার -5, ঠিক আছে, আমরা এটা আসলে আপনার সেই টুস কমপ্লিমেন্ট, ওরা এই জিনিসটা বলতেছে। এই হলো টুস কমপ্লিমেন্ট পদ্ধতিটা আর কি। ওকে, আমরা যদি সামনে যাই একটু দেখি, ধরেন আবার ওই সেই +10, তার মানে 1 2 3 4, এখানে 1 এখানে 0 এখানে 1 এখানে 0, 8 আর 2 10। ভালো কথা, যে প্রকৃত মান পদ্ধতিতে আমরা প্লাসের ভ্যালুটা বসালাম। তারপরে কি করতে হয় জানো, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা এখানে দেখলাম 1 1 1 1, ঠিক আছে, 4টা 1 0 1 0 1। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। এরপরে কি করতে হবে তারা আপনারা একটু ট্রাই করে দেখেন তো, সাথে সাথে আপনারা নিজেরাও করেন। এরপরে যোগ করতে হবে কত, 1 যোগ করবেন। এখন দেখেন 1 যদি আমি এখানে যোগ করি, যদি 1 যোগ করি তাহলে কত হইতেছে, 1 আর 1 যোগ করলে 0, এতে 1। যেটা হইতেছে সেইটা হলো আপনার সেই -10। এই হলো সেই আপনার -10 টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন কিছু স্লাইড চেঞ্জ হয়েছে। এটা হলো টুস কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন আসতে হবে এটা সুবিধা কি, দেখেন আবার সেই +0 -0, তাই না, দুইটা তো সেম হওয়া উচিত। যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে 0 মানে 0, এরপরে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, সবগুলা 1, এর সাথে আবার 1 যোগ করো তাহলে আসতেছে 0, এর সাথে আবার যদি 1 হয়ে যায় তাহলে 0 0 0 0 0 0 0। আর এই ক্ষেত্রে 0 হওয়ার পরে এর বাইরে যে ক্যারি 1 হিসেবে 1 থাকা উচিত, যে 1টা আলটিমেটলি বাইরে পড়ে যাইতেছে, ঠিক আছে। আপনি যদি যোগ করেন দেখবেন যে করতে করতে 9টা ডিজিট হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন আমি বলছিলাম যে এটা তো মনে করেন যে 8 বিটের একটা রেজিস্টার ওভারফ্লো হয়ে যাইতেছে, ওভারফ্লো হয়ে গেলে মানে এটা বাদ। তার মানে আপনি দেখেন 0 0 0 0 ব্যাক করতেছে, তার মানে +0 -0 আলটিমেটলি বলে যেহেতু কিছু নাই, তাই আপনি যেইটাই দেন না কেন আপনার এই যে আলটিমেট যেই রেজাল্টটা থাকার কথা সেটা দেখেন দুইটার ক্ষেত্রেই সেম চলে আসতেছে, 0 0 0, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে। তার মানে এইটা আপনি ডিজিটাল ডিভাইসে ঋণাত্মক মান পদ্ধতির ক্ষেত্রে খুব সহজে ব্যবহার করতে পারেন। এই কারণে আগের যে দুইটা পদ্ধতি আমি বললাম, প্রকৃত মান গঠন এবং একের পরিপূরক, সেটা আসলে দেখা গেছে যে সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে। এখন সব থেকে বেশি পরিমাণে এবং সব জায়গাতেই টুস কমপ্লিমেন্ট পদ্ধতিটা বিয়োগের ক্ষেত্রে বা চিহ্নযুক্ত সংখ্যা বোঝানোর ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হয়। আরো কিছু উদাহরণ যদি দেখি, ধরেন আমরা যদি এরকম বলে যে কি বলে, ধরেন 27 থেকে ধরেন 12 বিয়োগ করতে বলতেছে, 12 বিয়োগ করো, ঠিক আছে, কোন পদ্ধতিতে, এই 2 এর পরিপূরক ব্যবহার করে, নরমাল বিয়োগ না, 2 এর পরিপূরক ব্যবহার করে করতে বলছে।
ঠিক আছে, এটাও করতে বলছে ধরেন। এখন 27 তো আমরা খুব সহজে বের করতে পারবো আই গেস, তাই না? 27 যদি আমরা চিন্তা করি আর কি, 8 বিট, 8 বিটের ক্ষেত্রে আমরা কিভাবে কনসিডার করতে পারি? 1 2 4 8, তারপর কত 16 32 পর্যন্ত অত লাগবে না। দেখেন 27 কিভাবে বানানো যায়। ধরি আমরা 16 সাথে যদি 8 যোগ করি 24, তাই না? তার মানে আমরা যদি এখানে 16 ঘরে একটা 1 দিই, 16 সাথে যদি 8 যোগ করি 24 হয়ে যাইতেছে। 24 সাথে আর কত যোগ করলে 27 হয়? 3। তার মানে দেখেন এই 2 আর এটা যদি করি তাহলে কিন্তু আমার হয়ে যেতেছে। এখন আমি যদি উপরে জিনিসটা মুছে দিই, এটা আপনার করতে করতে আপনার নিজেদেরই আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, আর আগের লেকচার দেখলে আরো বুঝে ফেলবেন। 5টা ডিজিট তো হয়েই গেল, ফিল আপ হয়ে গেল। আর 3টা যদি আমি 0 0 0 0 যদি, তাহলে আমার 8টা বিট হয়ে গেছে। ঠিক আছে, 27 এর ক্ষেত্রে তাহলে 27 বের করা খুবই সহজ। তার মানে 1 এর ঘরে একটা 1, 2 3 8 আর 16, তাহলে 16 আর 8 কত? 24। 24 এর সাথে আর 3 যোগ করতেছে, তার মানে কত হয়ে যেতে? 27। এখন 12 বিয়োগ করতে বলতেছে, আর 2 এর পরিপূরকে তো আমরা বিয়োগ হইলো ডাইরেক্ট বিয়োগ করি না, যোগ করি। তাহলে আমরা 12 এর ক্ষেত্রে আমরা কি জানি? 12 কিভাবে করা যায় বলেন তো? 8 আর 4 কত? 12 হয়ে যায় না? তাহলে 8 আর 4 যদি 12 হয়, তাহলে দেখেন 8 আর 4 12, বাকিগুলো যদি 0 হয়, 1 2 3 4, 4 4 8, দেখেন 8 আর 4 এর যে ঘরটা আর কি যদি যোগ করি তাহলে কিন্তু 12 হয়ে যাইতেছে। কোনো কনফিউশন আছে? নাই। তাহলে 8 আর 4 12, ঠিক আছে, টোটাল 8টা বিট হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে তো 12 প্লাস 12, এখন এই প্লাস 12কে আলটিমেটলি আমি যদি -12তে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হয়? যে টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট কেমনে করে? টুস কমপ্লিমেন্ট করে সবগুলা যে উল্টাই দেন, দিলাম উল্টাইয়া, তারপর কি করতে হয়? +1 যোগ করতে হয়, তাই না? +1, তার মানে 1 1 করলে 0 আসে, আবার এখানে 1 1 করলে 0, তার মানে 1 আসতেছে, 0 আসতেছে, আর 4টা 1। ঠিক আছে, তার মানে এটা আমি বলতে পারি আলটিমেটলি -12 আর কি। ঠিক আছে, -12 ভ্যালু চলে আসতেছে, এটা -12রই ভ্যালু। এখন যদি আমি 27 আলটিমেটলি +27 আর +27 এর সাথে যদি আমি ধরেন মাইনাস এইটার যোগ করি, তার মানে +27 ভ্যালুর সাথে -12 এই যে ভ্যালুটা আছে সেটা যদি যোগ করি আলটিমেটলি, তাহলে কিন্তু আমার আসলে বিয়োগ করার মতোই হয়ে যাচ্ছে না? সেম জিনিসই আসলে করতে বলা হইতে। ঠিক আছে, তো আমরা যদি এখন এই দুইটা যোগ করি, ঠিক আছে, তার মানে +27 যেটা আছে সেটা যদি করি, তার মানে কত আসতেছে? 0 0 0, দুইটা 1 0 1 1। ঠিক আছে, এটা যদি করি তার সাথে আমার কত? 12, 12 ক্ষেত্রে কত? 1 1 1। ঠিক আছে, 3টা 1 4টা 1, তারপরে হলো 0 1 0 0। ঠিক আছে, এটা এখন যদি যোগ করা শুরু করি তাহলে 1 আসতেছে 1 1 1 1, বাট এই ক্ষেত্রে 1 1 এ কত? 0 1 1 এর 0 1 1 এর 0 1 1 এর 0 1 1 এর 0, বাট এখানে আরেকটা 1 চলে আসতেছে। ঠিক আছে, দেখেন এক্ষেত্রে কি হয়? এখান থেকে নরমাল 1, এই নরমাল 1, একটা নরমাল, তারপরে এটাও নরমাল 1, তারপর 1 1 করলে কত হয়? 2 হয়ে যায়। কি করতে হয়? যোগ, ওই সেম পদ্ধতিতে 0 হইতেছে, এখানে একটা 1 চলে আসতেছে, 1 1 করলে আবার 0 চলে আসতেছে, এখানে 1 চলে আসতেছে, 1 করলে 0, আবার এখানে 1 1 করলে 0, আর এখানে 1, এইটা হলো এক্সট্রা চলে আসতেছে। কারণ কি? অতিরিক্ত চলে আসতেছে। ঠিক আছে না? অতিরিক্ত বিট বা ওভারফ্লো হইতেছে, যেটাই বলে আমরা, কেন ওভারফ্লো হইতেছে মানে বেশি চলে আসতেছে। এখন এই যে বেশি চলে আসতেছে, কেন মনে হইতেছে ভাই বেশি চলে আসতেছে? দেখেন এইটা সেই আমার 8 বিট, ঠিক আছে, আমার 8 বিট চলে আসতেছে, দেখতে পাচ্ছেন 8 বিট চলে আসতেছে।
তার মানে এটাকে আমি কনসিডারই করব না, এটাকে আমি কনসিডারই করব না। এখন বাকিগুলা যদি আপনি একটু যোগ করে দেখেন যে কত আসে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি যদি এইটার আসলে ভ্যালু দেখেন, তাহলে দেখেন কত, 8 আর 4 12, 12 আর 3 কত, 15, 12 আর 3 কত আসতেছে, 15, তাই না? 15, তার মানে এই ভ্যালুটা আসতেছে আমার কত আসতেছে, 0.00001, এটা আসতেছে হলো 15, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন 27 থেকে 12 বাদ দিলে কত আসে, 15 আসে। তাহলে দেখেন আপনার রেজাল্টটা ওইটাই চলে আসতেছে। তার মানে যদি 8 বিট ওভার হয়ে যায় তাহলে ওটা ওভারফ্লো হিসেবে কনসিডার, ওটা বাদ দিয়ে দেবো এবং বাদ দিয়ে বাকি জিনিসটাকে কনসিডার করব। ঠিক আছে, বাকি জিনিসটাকে যদি আমি আসলে খুব সুন্দর মতো কনসিডার করি তাহলেই হয়ে যেতেছে। তাহলে আশা করি টুস কমপ্লিমেন্টটা খুব সহজে বুঝতে পারবেন। এরপরে কম্পিউটার কোড। ঠিক আছে, এখন কম্পিউটার কোড আসলে ব্যবহার করা হয় আমাদের কম্পিউটারে। ঠিক আছে, কোড আসলে ব্যবহার করা হয় কেন? বিভিন্ন সাংকেতিক, বিভিন্ন বর্ণ, তারপরে ধরেন সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন, তারপরে বিশেষ চিহ্ন, বিভিন্ন বিশেষ চিহ্ন থাকতে পারে না, অঙ্ক, এগুলা যাতে একটা কম্পিউটার খুব সহজে বুঝতে পারে যে আপনি আসলে কোনটা বোঝাতে চাইতেছেন, সেই কারণে প্রত্যেকটার জন্য এক একটা করে ইউনিক কোড দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ইউনিক কোড, ইউনিক ইউনিক কোড, ঠিক আছে, দেওয়া হয়। ঠিক আছে, ইউনিক কোড দেওয়া হয়। যেমন ধরেন আপনাকে আমি মনে করেন আপনার ক্লাস আছে, এখন আপনার ক্লাসে অনেক মানুষ আছে, আপনার অনেক বন্ধু আছে। এখন সেই বন্ধুদের মধ্যে আপনার যদি টিচার একটা কাজ করে যে হঠাৎ করে একজনকে ডাক দিল যে তুমি স্পেসিফিক কাজ করো, এখন প্রত্যেকের যদি নিজস্ব নাম না থাকতো তাহলে টিচার কি বুঝতে পারতো যে কাকে ডাক দিবে? আবার ধরেন আপনাদের মধ্যেই কারো একজনের সমস্যা হয়েছে, এখন আপনি একজনকে বললেন যে টিচার আমার এই সমস্যা, এখন আপনাকে যদি সে ভালো মতো না চিনতে পারে তাহলে বুঝবে কিভাবে যে আপনার এই সমস্যা হইতেছে? এটা কি কখনো বোঝা সম্ভব? কখনো বোঝা সম্ভব না। এই কারণে আলটিমেটলি প্রত্যেকটা চিহ্ন, ধরেন আপনি যখন কিবোর্ড ইউজ করেন, আপনি যখন এ প্রেস করেন, ধরেন এ প্রেস করতেছেন, এখন এ প্রেস করার ফলে আপনার আসলে কম্পিউটারও বুঝতেছে যে এ প্রেস প্রেস করা হয়েছে। আর যদি এটা বুঝতে না পারতো তাহলে জিনিসটা কি? এই কারণে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইউনিক কোড দেওয়া হয়, যে ইউনিক কোড গুলো দেখে বুঝতে পারে কম্পিউটার যে না এ প্রেস করা হয়েছে। আবার সেম জিনিসটাই যখন ডিকোড করে ফেলা হয়, যে মনে করেন যে কম্পিউটার প্রসেস করছে যে আপনি এ প্রেস করছিলেন, এ প্রেস করার ফলে এইটা হয়েছে, সে কম্পিউটার প্রসেস করছে, প্রসেস করার ফলে আবার যখন ডিকোড করতেছে, ডিকোড করে সে ওই রেজাল্টটাই আবার প্রকাশ করে দিতেছে। যেমন আপনি যখন টেক্সট করেন, আপনার ফোনে ধরেন আপনার কাছে টাচ স্ক্রিন একটা ফোন আছে, এখন আপনি ফোনে যখন টেক্সট করেন, এখন ওই টেক্সট করার সময় আপনি যখন আই প্রেস করেন, আপনার মোবাইলের যে প্রসেসর আছে সে বুঝে যে আই প্রেস করা হয়েছে, এবং আইকে প্রসেস করে সে তখন আবার আই মেসেজটাই পাঠায়। যদি এরকম যদি প্রসেস যদি করতে সমস্যা হয়ে যেত, বা মনে করেন যে ফাইন্ড আউট করতে সমস্যা হয়ে যেত, তখন কিন্তু আর কম্পিউটার বুঝতে পারতো না আপনি আসলে কি বোঝাতে চাইতেছেন। এই কারণে প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা কিছু নাম্বার দেওয়া আছে। এই নাম্বার জিনিসটাকে আসলে কোডিং বলা হইতেছে, যে আমি একটার জন্য এই এ কে বোঝানোর জন্য, ধরেন আপনি সাপোজ যদি এটা আসলে কোন ধরেন এ কে বোঝানোর জন্য আপনি বলছেন যে যখন আমি এ যদি প্রেস করি তার মানে কম্পিউটার বুঝবে 11 মানে 11 যাবে, আবার যখন আমি কম্পিউটার আমাকে 11 ব্যাক করবে তার মানে আলটিমেটলি এ ব্যাক করতেছে, এইটা আমি বুঝবো। এই কমিউনিকেশনটা যাতে ইউনিক ওয়েতে হয় সেই কারণেই ধরেন অনেকগুলা পদ্ধতি আছে কম্পিউটার কোডিং এর বা কম্পিউটার কোডে, সেটা আসলে আমরা এখন পড়বো। কেউ আবার এটা ধরে নিয়েন না যে এ মানেই 11, এটা আসলে মোটেও না। ঠিক আছে, জাস্ট ধরার খাতিরে লিখে দিই আবার, ধরে নিলাম আর কি। তাহলে বলবেন যে 11 মানেই মনে হয় সব জায়গায় ধরে নিলাম। ঠিক আছে, এটা ধরে নিছি আর কি। আচ্ছা, বিসিডি কোড, বিসিডি কোড কি করে? বিসিডি কোডের যদি ফুল ফর্মটা দেখি, সে হলো বাইনারি কোডের ডেসিমাল। এটা বলে যে বাইনারি কোডের ডেসিমাল, তার মানে বাইনারি কোডের ডেসিমাল জিনিসটা এরকম, ধরেন
বিসিডি অনেক পদ্ধতির আছে, আমরা যদি একটা ধরি, ধরেন ডেসিমালে এরকম ভ্যালু আছে 785, ঠিক আছে, তার মানে 3টা ডিজিট, খুব সুন্দর। কিন্তু বাইনারিতে বা বিসিডিতে বলে প্রত্যেকটা ডিজিট যদি বিসিডিতে কনভার্ট করি, তাহলে 4 বিটে কনভার্ট করে করতে হবে। যেমন 5 এর ক্ষেত্রে আমরা যদি ধরেন বিসিডি অনেক ধরনের আছে, আমরা যদি বিসিডি 8421 কনসিডার করি, ধরেন 8421 কনসিডার করতেছি, তাহলে 5 এর ক্ষেত্রে দেখেন 5 বানাইতে গেলে কোথায় কোথায় 1 বসাইলে ফলে 4 এর ঘরে একটা আর 1 এর ঘরে দেখেন 5 চলে আসতেছে, বাট এটাকে 4টা দিয়ে ফিল আপ করতে হবে। 8 এর ক্ষেত্রে শুধুমাত্র 1 এখানে বসে, বাকিগুলো যদি 0 বসাই তাহলে চলে চলে। 7 এর ক্ষেত্রে 4 2 1 এ যদি বসাই আর এখানে 0 বসাই তাহলে তাহলে এইটা হলো 785 এর যে বিসিডিটা সেটা, বুঝতে পারছি? এখন ওরা বলে 4 বিট করে করে কনসিডার করতে হবে, 4 বিট করে করে ওরা কনসিডার করতে বলতেছে, প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের জন্য 4 বিট করে করে কনসিডার করতে বলতেছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এইটা যে আপনি করলেন এইটা হলো বিসিডি 8421 এর জন্য, আবার বিসিডি অনেক ভাবে করা যায়, এমন আরেকটা আছে হলো 7421, ঠিক আছে। এখন 7421 বিসিডি আবার জিনিস দেখেন কনসিডার করে কিভাবে, দেখেন 421 তার মানে 5 এর ঘরে এইটাই আছে 0101, 8 এর ক্ষেত্রে দেখেন ওরা কিন্তু 8 নাই, তাই না, 8 নাই, তার মানে 7 দিয়ে কনসিডার করতে হবে, তার মানে 7 আর 1 এ যদি বসাই, তার মানে 7 আর 1 এ বসাই, তাহলে বিসিডি 7421 পদ্ধতিতে তখন আবার এইভাবে করা যায়। আবার 7 এর ক্ষেত্রে এটা আবার ঠিক আছে, এই হলো পদ্ধতি। এবং বিসিডি আরো অনেকগুলো আছে, সেটা আপনারা যদি বইটা একটু দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন, এই দুইটা যদি বুঝে ফেলেন। তার মানে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের জন্য 4টা করে ডিজিট আসলে ওরা কল্পনা করে নিতে হয়, বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছে। আচ্ছা, ইবিসিডিআইসি, ইবিসিডিআইসিও মজার একটা জিনিস। এর যদি ফুল ফর্ম আমরা দেখি, এটা হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, ঠিক আছে, ইবিসিডিআইসি। এখন ইবিসিডিআইসি আলফা নিউমেরিক কোডের একটা অংশ, এখানে আসলে অনেকগুলা ব্যবহার করা যেতে পারে, এবং বাইনারি মানে বিসিডি এর পরবর্তী সংস্করণ ছিল এটা, বিসিডি এর পরবর্তী সংস্করণ ছিল এটা। ঠিক আছে, বিসিডি এর পরবর্তী সংস্করণে এটা ব্যবহার করা। এক্ষেত্রে ধরেন +5 এর ক্ষেত্রে আপনার কি ছিল, যদি আমরা বিসিডি তে রূপান্তর করি তাহলে হয়তো 101, যেহেতু 4 বিটে কনসিডার করা হয়তো সেক্ষেত্রে এটা হইতো যে 0101, তাই না, 4টা বিট কনসিডার করা হয়তো বিসিডি তে, আমরা যদি বিসিডি তে কনভার্ট করি আর কি, বিসিডি তে। বাট ইবিসিডিআইসি এর ক্ষেত্রে বলে এইটা তো আছেই 01, এর আগে যদি 4টা জোন বিট ইউজ করো, এই 4টাকে বলা হয় জোন বিট, ঠিক আছে, জোন বিট ব্যবহার করো, তাহলে সেটা হয়ে যায় তখন ইবিসিডিআইসি, মানে এক্সটেন্ডেড কিছু আর কি। ঠিক আছে, এক্সটেন্ডেড, তার মানে এখন আর 4 বিট থাকলো না, শুধুমাত্র 5 কে বোঝাতেই এতগুলা বিট ইউজ করা লাগতেছে জোন বিট, ঠিক আছে। এইভাবে করে 0 থেকে 9 এর জন্য জোন বিট ফিক্সড, সবসময় 4টা 1 দেওয়া, তারপরে আপনার যখন এ থেকে জেড ইউজ করবেন তখন আবার অন্য ধরনের কিছু জোন বিট ইউজ করে, সেটা আপনার আসলে বই দেখেই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। তার মানে বিসিডিরই পরবর্তী সংস্করণে আসলে এই ধরনের চেঞ্জ কিছুটা ছিল, এবং এই চেঞ্জে দেখা গেছে শুধুমাত্র সংখ্যা না, সংখ্যার সাথে সাথে কিছু বর্ণকেও ইনক্লুড করা গেছিল। আচ্ছা, আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড ওই যে আমাদের শুধুমাত্র আমরা যখন ফার্স্টে বিসিডি দেখছি, বিসিডিতে দেখেন শুধুমাত্র আপনার কি ছিল, বর্ণ, ওই যে অঙ্কগুলা ছিল ডিজিট আর কি, কিন্তু পরবর্তীতে বিসিডিআইসি তে কি চলে আসছে, বর্ণ আমার কনসিডার করা যাইতেছে, তারপরে ধরেন অঙ্ক তো আছেই, অঙ্ক তো ফার্স্টেই করা যেত, তারপর কিছু বিশেষ চিহ্ন, এগুলা যেগুলির মাধ্যমে করা যাইতেছে
সেগুলাই হলো মনে করেন যে আপনার আলফানিউমেরিক কোড। এখন আলফানিউমেরিক কোডের মধ্যে আপনার কি কি আছে, অনেকগুলো আছে। ধরেন আজকি আছে, ইবিসিডি নিজেও আছে, ওকে, তারপরে ইউনিকোড আছে। এগুলো আসলে আপনাদের দেখা গেছে কি যে আমরা বিভিন্ন বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন এগুলাকেও ইনক্লুড করতে পারতেছি। ইনক্লুড করা মানে এদের জন্য কিছু ইউনিক ইউনিক নাম্বার ব্যবহার করতে পারতেছি। এখন দেখেন আজকি, আজকি জিনিসটা যদি আমরা ফুল ফর্ম বলি তাহলে এটার ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, ওরা এক্ষেত্রে অনেক ধরনের বর্ণ ইউজ করতে পারলো, তারপরে দেখা গেছে কিছু বিশেষ চিহ্ন ইউজ করা শিখলো। আজকে আবার দুই ধরনের, আজকি 7 আরেকটা হলো আজকি 8। এইটার ক্ষেত্রে 2^7 মানে 128টা আলাদা আলাদা জিনিসের কোড করা যায়। এর ক্ষেত্রে 256টা। ঠিক আছে, তো দুই ধরনের আজকি ব্যবহার করা হয়। একটা হলো যে আজকি 7, সেখানে আসলে 2^7 মানে 128টা আলাদা আলাদা ইউনিক আমরা কোড করতে পারি। যেমন হতে পারে বিশেষ চিহ্ন হইতে পারে, তারপরে ধরেন বর্ণ হইতে পারে। ঠিক আছে, আর আজকি 8 যেটা, সেটাতে আমরা টোটাল 256টার মতো করতে পারি। এবং এটা দিয়ে আসলে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করা যাইতো। আমরা কিছু বিশেষ বিশেষ চিহ্ন ব্যবহার করতে পারতেছিলাম, খুবই সুন্দর সুন্দর ব্যবহার করা আসলে আমাদের করা যাইতেছিল। তো এরপরে আজকের যদি একটু আমরা ডিটেলসে যাই, দেখেন আজকি 7 বিটের একটি আলফানিউমেরিক কোড, বেসিক্যালি আজকি যে 7 সেটা, এটি প্রাথমিকভাবে টেলিপ্রিন্টারে আসলে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল। ঠিক আছে, টেলিপ্রিন্টারে ব্যবহার করার জন্য করা হয়েছিল। টেলিপ্রিন্টারে তখন আসলে এই টেলিপ্রিন্টারে যে কয়টা আসলে লাগতো ডিজিট বা বিশেষ চিহ্ন, সেটার জন্যই আসলে এনাফ ছিল। তো 7 বিটের কোড হওয়ার কারণ এখানে সব মিলে 128টা চিহ্ন। যদি আমি আজকে 7 প্রথম দিকে ব্যবহার করা শুরু হয়েছিল, এর প্রথম 32টা কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য করা হয়েছিল, এবং বাকি যে 96টা কোড ছিল সেগুলো ছোট হাতের, বড় হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহার করা হতো। ইদানিং আবার দেখা যাইতেছে 16, 32 এবং 64 বিট কম্পিউটার প্রচলনের জন্য 7 বিটের আজকেতে সীমাবদ্ধ থাকা যাচ্ছে না। তখন আবার দেখা যাচ্ছে কিছুটা এক্সটেন্ডেড করে আমরা আসলে ব্যবহার করা শুরু করেছি। তাহলে একটা জিনিস মনে রাখার যে আজকে কোডে প্রথম 32টা যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড এবং পরবর্তী 96টা হলো প্রতীক। ঠিক আছে, এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে দেখি আজকের পরে আসতেছে ইউনিকোড, যেইটা আসার পরেই আসলে বিশাল একটা চেঞ্জেস আসা শুরু করছে। ঠিক আছে, ইউনিকোড মানে হলো ইউনিভার্সাল কোড। ঠিক আছে, এইটা আমার খুব ভালো লাগে পড়াইতে গেলে। কেন? কারণ এই ইউনিকোড আসতে পারতেছে দেখেই আপনি আপনার ফোনের যে কিবোর্ডটা আছে সেখানে আপনি বাংলা ব্যবহার করা শিখছেন বা বাংলা ব্যবহার করতে পারতেছেন। কারণ এখন আপনাকে ক বললে কম্পিউটার ম্যাক্সিমাম ডিজিটাল ডিভাইস এখন ক বুঝতে পারে যদি ইউনিকোড সেখানে ইনস্টল করা থাকে। ঠিক আছে, বা ইউনিকোড ব্যবহার করা হয়। কারণ সে ক মানে পৃথিবীর সব জায়গার কিবোর্ডই ক মানে একটা নির্দিষ্ট কোড বুঝায়, খ মানে একটা নির্দিষ্ট কোড বুঝায়। তার মানে এটা ফিক্সড করে দেওয়া আছে। কারণ এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা আসলে ফিক্সড হইল কিভাবে, তাই না? এইটা আসলে ফিক্সড হইল কিভাবে, এটা আপনাদের একটা প্রশ্ন হতে পারে। আপনাদের কি মনে হয় যে এটা আসলে ফিক্সড কেন হইছে? কারণ এই পদ্ধতিতে টোটাল আমরা 536 নাকি, একটু ক্যালকুলেট করে দেখেন তো এটা কত, আমি একটু ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ ঠিক আছে, 653536 এতগুলা আসলে আমি করতে পারবো চাইলে। এখন ভাবেন সারা পৃথিবীর যদি আমাদের ভাষাগুলাও একসাথে ইনক্লুড করি, এতগুলা কি ইউনিক বর্ণ আছে? আপনি একটু ভাইবা দেখবেন। তো দেখা গেছে কি যে অনেক সকল ভাষায় আলটিমেটলি এটার মধ্যে ইনক্লুড করা গেছে। ধরেন বাংলার জন্য যত বর্ণ আছে সবগুলোর জন্য আলাদা আলাদা কোড করা গেছে, সবগুলাকে ইনক্লুড করা গেছে। তো
তো ইনক্লুড করা গেছে দেখেই ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ না কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি বাংলাও আমরা ব্যবহার করতে পারি, কারণ ফিক্সড করে দিছি তো কয়ের জন্য একটা ভ্যালু আমাদের কম্পিউটার বুঝে ফেলবে। আগে তো বুঝতে পারতো না, এখন তো বুঝতে পারতেছে, কারণ এতগুলা কম্বিনেশন বানানো সম্ভব হইছে, যেটা আসলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলা হোক, ইংলিশ হোক, পর্তুগিজ হোক, যে কোনো ভাষায় ইনক্লুড করা গেছে, এবং ভবিষ্যতে যদি আরো ভাষাও আসে সেগুলোও এগুলোর মধ্যে ইনক্লুড করা যাবে, কারণ এতগুলাও এখন পর্যন্ত ইউজ করা যেতে পারতেছে না, মানে আমাদের কাছে এত অপশন আছে। বুঝা গেছে? তার মানে এখন যদি ধরেন কোনো কারণে 16 জায়গায় আরো আমি কয়েকটা বিট বাড়াই দেই, মানে এতগুলো বিটের জায়গা থেকে, তার মানে কম্বিনেশন করতে গিয়ে দেখা যাবে যে আরো অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এইটাই ফিল আপ করতে পারতেছি না অনেক ক্ষেত্রে। তো এই কারণে আমি বলি যে ইউনিকোডের কারণেই আসলে আমরা বাংলা ভাষার ব্যবহার করতে পারতেছি অনেক জায়গায়, এবং অন্যান্য যে ভাষাগুলোও আছে সেগুলো ব্যবহার করা যাইতেছে। আগে শুধুমাত্র ইংলিশের প্রতি ফোকাস থাকতো, তো আমাদের এখন ইংলিশের প্রতি ফোকাস থাকতে হচ্ছে না কিন্তু। তো আমরা যদি ইউনিকোড কোড সম্পর্কে একটু আলোচনা করি, সেটা হলো ইউনিকোড হলো প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স ভাষা থেকে শুরু করে বর্তমান সময়ের অক্ষর, বর্ণ, চিহ্ন ইত্যাদি, ইমোজি ইত্যাদির এনকোডিং পদ্ধতি। তার মানে সবগুলা ইনক্লুড করা গেছে, কোনো জিনিস বাদ রাখা যায় নাই, মানে বাদ রাখাই হয় নাই। তারপরে বলছে যে তথা পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখির মাধ্যমগুলোকে ইউনিকোড পদ্ধতিতে সমন্বিত করা যায়, এবং 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ শুরু হয়েছিল, ঠিক আছে? কিন্তু 2020 সালের কি হয়েছে, প্রায় 154টা ভাষা নিয়ে 13তম সংস্করণ চালু হয়েছে, এবং হয়তোবা আরো ভবিষ্যতে আরো সংস্করণ আসবে, নতুন নতুন ভাষা এখানে অ্যাড হইতে থাকবে, নতুন নতুন ভাষার বর্ণগুলো অ্যাড হইতে থাকবে। তো এখানে অনেকগুলা কথা বলছে যে ইউনিকোডের 3টি বহুল প্রচলিত ফরম্যাট বা স্ট্যান্ডার্ড রয়েছে, একটা হলো UTF-8, একটা UTF-16, আর একটা হলো UTF-32। এটা মেনলি যেটা বোঝায় যে কতগুলা বিট নিয়ে কাজ করে, যেমন UTF 8 বিটের একটা একক, UTF-16 16 বিটের একটা একক, 16 বিট নিয়ে কাজ করে, এবং বাকি যে ডিটেলসগুলো আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেখান থেকে তোমরা বুঝে ফেলতে পারবা, এবং এই জিনিসগুলো তোমাদের বইতেও খুব সুন্দর করে দেওয়া আছে। মেন জিনিসটা হইলো যে তোমাদের এই ব্যবহার পদ্ধতিটা আসলে কোনটার জন্য কত, সেইটা এখানে খুব সুন্দর মধ্যে বর্ণনা করা হয়েছে। যেমন এত দিয়ে ইংরেজি এ, এত দিয়ে বাংলা ক অক্ষরটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তার মানে 16 বিটে আরো বেশি ইনক্লুড করা গেছে 8 বিটের থেকে। তো এইভাবে করে করে যখন আস্তে আস্তে আরো সংস্করণ হইতেছিল, তখন আরো আরো বাড়তেছে। তো এই হলো মোটামুটি ইউনিকোড বা কোড বিষয়বস্তু নিয়ে আলোচনা। তো আমাদের আজকের লেকচারে মোটামুটি আমরা অনেক কিছুই কভার করার চেষ্টা করেছি, এবং এই জিনিসগুলো থেকেই দেখা যায় কি পরীক্ষায় অনেক বেশি আসে। তো আমরা আমাদের শিখতে এভাবেই প্রত্যেকটা জিনিসের বেসিক থেকে শুরু করে তার অ্যাডভান্স যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো আসলে জানানোর চেষ্টা করি। তো যারা হয়তোবা আমাদের সাথে কখনো এখনো জয়েন হও নাই, তারা কিন্তু ফ্রি ট্রায়াল দিতে পারো। ফ্রি ট্রায়াল নিয়ে কিন্তু দেখতে পারো যে আমরা আসলে কি ধরনের সেবা দিয়ে থাকি। তো আজকের লেকচার হয়তো এখন এখানেই শেষ হয়ে যাবে। তো আমার আজকেরও পরামর্শ একই থাকবে যে প্রতিটি নতুন দিন নতুন কিছুর সম্ভাবনা নিয়ে আসে। তো আজকের মেসেজটা এভাবে থাকবে, ধরো তুমি যেখানেই পড়ছো যদি বুঝতে না পারো, তাহলে আমরা এই গ্যারান্টিটা দিতে পারি যে আমরা আসলে যেভাবে পড়াই সেটা তোমার মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এখন হয়তোবা তুমি বিগত সময়গুলোতে আমাদের স্টুডেন্ট নাই থাকতে পারো, কিন্তু তুমি যদি আজকে থেকে জয়েন করো, দেখবে যে তোমার মধ্যে একটা পরিবর্তন চলে আসতেছে পড়ালেখার ক্ষেত্রে। তো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা নিয়ে আমি আজকের এই লেকচারটা এখানেই শেষ করব। ভবিষ্যৎ কোনো লেকচারে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, এবং এটার যে তৃতীয় পর্ব সেই তৃতীয় পর্বে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি।